তো ওকে। একটু ইন্ট্রোডাক্টরি কথা বলি সবাইকে। আজকের ক্লাসে আমন্ত্রণ। এই মানে বসছি এই করতে করতে আসলে অনেক দিন হয়ে গেছে। আপনাদের রুটিনও দিয়ে দিছে, তো আশা করি আজকের ক্লাসটাই মোটামুটি একটা ইফেক্টিভ ক্লাস হবে। আমি আগে থেকেই প্ল্যান ছিল দেবপ্রসাদ এবং সাথে আমার যে আরো দুইজন পিএইচডি স্টুডেন্ট আছে, তারা মিলেই এই কোর্সটাকে আমি ভাগ করে দিছিলাম কন্ডাক্ট করবে। তো আজকের পার্টটা দেবপ্রসাদ নিবে। আর যদি এমন হয় যে পর্যাপ্ত সময় না থাকে, তাহলে বাকিরা হয়তো ক্লাস না নিয়ে আপনাদের ওদের কাছ থেকে আমি কিছু টপিক নিয়ে আপনাদের হয়তো দিয়ে দিব এই টার্ম পেপার। তো কথা না বাড়াই, আমার আসলে একটু দাঁতে ব্যথা, দাঁত ফেলছি তো। তো আমি মিউট হয়ে যাব একটু পরে। তো দেবপ্রসাদকে একটু অনুরোধ করতেছি, তুমি পুরো ক্লাসটা কন্টিনিউ করো এবং আশা করি তুমি ভালো প্রিপারেশন নিছো, স্যার যদিও প্রেশার বাড়ায় তুমিও না। এই কোর্সের পরীক্ষা দিবা। ঠিক আছে। এটা জাপানের আসলে স্টাইল, জাপানে এরকম করছে। আমি আমার প্রফেসরকেও দেখছি, টপিক ভাগ করে দিয়ে স্টুডেন্টদেরকে দিয়েই এক এক ক্লাস এক এক স্টুডেন্টকে দিয়ে দিত আর কি। আমি মূলত স্যার ইন্ট্রোডাক্টরি কথাবার্তাই বলবো, হ্যাঁ কারণ পাওয়ার ঠিক আছে, ইলেকট্রনিক্স তাহলে বিশাল শুরু একটা করো। সাবজেক্ট। তো তো এটাকে শুরু করো। আসলে এক ক্লাসে আনা তো টাফ। তো এই জন্য আর কি শুরু করা আর কি। আর এরপরে তো টার্ম পেপার এসব থাকবেই। আমি শেয়ার করি ফার্স্ট অফ অল। দেখা যায় তো না স্যার স্ক্রিন, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক? স্যার ওকে আছে? মানে স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একটু কনফার্ম করলে ভালো হ্যাঁ হয়। ভাই, দেখা যাচ্ছে, স্ক্রিন আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো পাওয়ার ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা আসলে বিশাল একটা সাবজেক্ট। এখানে এই সাবজেক্টটা কভার করতে হইলে বা জানতে হইলে আমাদের আরো অনেক ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টগুলো নলেজ থাকা লাগে। হ্যাঁ। তো আমি মূলত বেসিক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন করতে কি কি মাথায় রাখা লাগে, বা এই একটা অ্যানালাইসিস করতে কি কি বিষয় মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেটা নিয়েই মূলত কথা বলবো। আহ তো শুরু করি যে এখানে পাওয়ার ইলেকট্রনিক্স জিনিসটা কি। নর্মালি আমরা যে ইলেকট্রনিক্স বলতে যেটা বুঝি যে স্মল সিগন্যালের কারেন্ট এবং ভোল্টেজ নিয়েই কাজ করে যেগুলা। বাট পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে এটা মূলত প্রসেস এবং কন্ট্রোল করা ইলেকট্রিক এনার্জিকে লোডের রিকোয়ারমেন্ট অনুসারে। অর্থাৎ আমার যে ইনপুট পাওয়ার সেটাকে প্রসেস করা এবং কন্ট্রোল করা লোডের রিকোয়ারমেন্ট অনুসারে। তো এটা মূলত ইলেকট্রিক্যাল সিস্টেমের এখনকার যে বর্তমান মডার্ন ইলেকট্রিক্যাল সিস্টেম, এটার হার্ট বলা হয় পাওয়ার ইলেকট্রনিক্সকে। যেটা এফিসিয়েন্ট, ফ্লেক্সিবল এবং সাস্টেইনেবল ইলেকট্রিক্যাল ইউজের নিশ্চিত করে আর কি। সো এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল? এনার্জি এফিসিয়েন্সি, তারপরে রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশনে, তারপর কনজুমার ইলেকট্রনিক্স। আমরা এই যে মোবাইল থেকে শুরু করে, আমাদের হাতের মোবাইল থেকে শুরু করে স্পেসের স্পেস থেকে মানে যে কোনো জায়গায় আসলে পাওয়ার ইলেকট্রনিক্স আসে। তারপর ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশন সবগুলোতে। তারপরে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল, যেটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে বর্তমানে। তো এগুলোতেও পাওয়ার ইলেকট্রনিক্সের ব্যাপক ব্যবহার। তারপরে এমনকি পাওয়ার ট্রান্সমিশন এবং স্মার্ট গ্রিড, যেগুলো যে হাই ভোল্টেজ এসি বা ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, এগুলোতেও পাওয়ার ইলেকট্রনিক্সের অবদান আছে। সো আমি যেটা বলছিলাম আসলে পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে নর্মাল ইলেকট্রনিক্স বলতে আমরা যেটা বুঝি স্মল সিগন্যালের জন্য যে ডিভাইসগুলো, অর্থাৎ লো কারেন্ট এবং লো ভোল্টেজে কাজ করে। কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্স আসলে এটার প্রসারটা আসলে ব্যাপক। এটা স্মল সিগন্যাল, অর্থাৎ স্মল সিগন্যাল থেকে লার্জ সিগন্যাল পর্যন্ত, অর্থাৎ স্মল কারেন্ট থেকে লার্জ কারেন্ট এবং স্মল ভোল্টেজ থেকে লার্জ ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। উদাহরণস্বরূপ আমাদের যে ডিভাইস আমরা ইউজ করি হাতে মোবাইল, এটা স্মল সিগন্যাল, কিন্তু যে
ট্রান্সমিশন লাইন, যেটা হচ্ছে হাই ভোল্টেজ ডিসি অর ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, এগুলো সব পাওয়ার ইলেকট্রনিক্সেরই উদাহরণ। সো যেটা শুরুতে বলছিলাম যে এখানে আসলে মাল্টিপল সেট অফ ফিল্ডস এর ইন্টিগ্রেশনে হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। তো এটা মূলত এই পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্টটা অনেক ইন্টারেস্টিং, বা এই ফিল্ডটা অনেক ইন্টারেস্টিং, কারণ এখানে ডাইভার্স সেট অফ ফিল্ডস আছে, যেখানে অ্যানালগ সার্কিট, ইলেকট্রনিক ডিভাইস, কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম, এমনকি ম্যাগনেটিক, ইলেকট্রিক্যাল মেশিন বা নিউমেরিক্যাল সিমুলেশন সব কিছুই লাগে আসলে। সব কিছু মানে অনেক ফিল্ডের নলেজ আমাকে জানা থাকা লাগে এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন করতে বা পাওয়ার ইলেকট্রনিক্স স্টাডি করতে। সো একটা উদাহরণ আমি যাই, যে আমরা যে মোবাইল ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, যেখানে পাওয়ার সিস্টেমটা আমি যদি দেখি, তাহলে এটা আসলে কেমন, যে একটা ল্যাপটপ কম্পিউটারে পাওয়ার সাপ্লাই সিস্টেম কেমন আসে। আর ডিসপ্লের জন্য যে কি বলে ডিসপ্লে কন্ট্রোল করে যে প্রসেসর, সেটা থাকে। আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, কথা শুনতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। না, এখানে লেখা উঠতেছে যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল। এনিওয়ে, সো এখানে যেমন আমি যদি মাইক্রো প্রসেসরের কথা চিন্তা করি, একটা মোবাইল কিংবা একটা ল্যাপটপের, এখানে খুব স্মল ভোল্টেজ কাজ করে। অর্থাৎ দেখা যায় যে 1 ভোল্টেজ বা 0.5 ভোল্টেজ, এরকম খুব স্মল ভোল্টেজ। কিন্তু আমার ব্যাটারি, যেটা সাপ্লাই ব্যাটারি, ল্যাপটপ হোক আর মোবাইল হোক, মোবাইলের ক্ষেত্রে হয়তো এটা 3 বা 4 ভোল্টের ব্যাটারি, আর ল্যাপটপের ক্ষেত্রে এটা হয়তো 12 ভোল্টের ব্যাটারি। এখন 12 ভোল্টের ব্যাটারি থেকে সোজাসুজি এই যে 1 ভোল্ট বা 0.5 ভোল্টে আমি নিয়ে যাব কি? অথবা এই যে আমরা যে ডিসপ্লেতে যেটা দেখি, এই ডিসপ্লের পিছনে তো এলইডি লাইট থাকে, বা যে লাইটিং, যেটা লাইট থাকে, যেটা ওলেড বা এলইডি থাকে, এগুলো আবার এসিতে কাজ করে। তো তারপরে ডিস্ক ড্রাইভ, যেটা ড্রাইভ বলি আমরা, পাওয়ার ড্রাইভ বা যে ড্রাইভই বলি, এগুলো আবার হায়ার ভোল্টেজে কাজ করে নর্মালি। তো এই যে ব্যাপারটা, অথচ আমার কাছে সোর্স হিসেবে আছে 12 ভোল্ট ব্যাটারি। তাহলে এখান থেকে এই যে এতগুলো মাল্টিপল কনভার্সন আমার জরুরি, এই পাওয়ার সাপ্লাইয়ে যে কনভার্সন গুলো এটা করে মূলত কনভার্টার। অর্থাৎ কোথাও কোথাও আমার ভোল্টেজ বাড়ানো লাগতেছে, কোথাও কোথাও ভোল্টেজ কমানো লাগতেছে, আবার কোথাও কোথাও এইটা ডিসি কে এসিতে নিয়ে যেতে হচ্ছে। তো এই যে জিনিসগুলো পাওয়ার ইলেকট্রনিক্স মূলত এগুলো নিয়েই আলোচনা মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে মনে হয়। করা লাগে। তো আবার এসিতেও যাওয়া লাগে, ডিসি ভোল্টেজ থাকলে আমাকে এসিতে যেতে হয়, এসি থাকলে ডিসিতে যেতে হয়, তো এরকম। তো এটা আমি কিভাবে করব? আমি একটা এক্সাম্পল দিয়ে আগাইতে চাই। যে সাপোজ আমার কাছে 12 ভোল্টের ব্যাটারি আছে, এখন লোডের রিকোয়ারমেন্ট হচ্ছে 3 ভোল্ট। এটা কিভাবে এই কনভার্সনটা করা যায়? এবং যে 12 ভোল্ট আছে যেটা, সেটাও ডিসি, এবং আউটপুট এটাও আমার ডিসি রিকোয়ারমেন্ট। তো এক্ষেত্রে আমি কিভাবে এই কনভার্সনটা করতে পারি? এই কনভার্সন করার সিম্পলেস্ট সলিউশন হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা। যে আমি একটা রেজিস্টার ইউজ করলাম, যেখানে 12 ভোল্ট আমার ইনপুট, আর 3 ভোল্ট হচ্ছে রিকোয়ার আউটপুট, আর ভেরিয়েবল রেজিস্টারে বাকি ভোল্টেজটা ড্রপ হবে। তো এইটার সমস্যাটা কোথায়? এরকম যে সিম্পল একটা সলিউশন, ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা, এই রেজিস্ট্যান্স, এই ভেরিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স ভেরি করে আমি আউটপুটটা ভেরি করতে পারি। অর্থাৎ কম বেশি করে আমি আউটপুটে লোড ভেরি করতে পারি। কিন্তু এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা হচ্ছে এফিসিয়েন্সি। কিরকম? আমার কাছে যদি 12 ভোল্টের সোর্স থাকে, আমি 3 ভোল্ট চাই, তাহলে সেক্ষেত্রে আমার এফিসিয়েন্সি মাত্র 25%। তাহলে বাকি 75% কোথায় যাবে? বাকি 75% আসলে ভেরিয়েবল রেজিস্টারে
হিট হিসেবে আমার এটা ডিসিপেট হয়ে যাবে। তো এরকম যদি আমি ভেরিয়েবল রেজিস্টার দিয়ে একটা ডিজাইন করি কোনো সার্কিট, তো এই সাপোজ ল্যাপটপের কথাই চিন্তা করি যে আমার কাছে 12 ভোল্ট সোর্স আছে, আমি 3 ভোল্ট লোড দিব, আর বাকিটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করবো, তাহলে কি আমার ল্যাপটপ আর কি গরম হয়ে ফেটে ফেটে যাবে আর কি? তো এটা তো এফিসিয়েন্ট না। আমরা আসলে পাওয়ার ইলেকট্রনিক্স আলোচনা করে এই এফিসিয়েন্সি নিয়েও, অর্থাৎ এফিসিয়েন্টলি কিভাবে আমরা সোর্স থেকে এনার্জি ম্যাক্সিমাম পরিমাণে এনার্জি নিয়ে ওই ম্যাক্সিমাম পরিমাণে আমরা আউটপুটে ডেলিভার করতে পারি, অর্থাৎ হায়ার এফিসিয়েন্সি নিয়ে আউটপুটে ডেলিভার করতে পারি। এটাই হচ্ছে গোল। তো এটা কিভাবে করা যায়? এখানে আমি কি ইউজ করতে পারি যার ফলে আমার ইনপুটটা আউটপুটে ডেলিভার হবে, বাট এফিসিয়েন্টলি। অর্থাৎ এফিসিয়েন্টলি বলতে আমার লস হবে না আর কি। তো এটা একটা সিস্টেম যেখানে আমি যদি ইনপুটকে আউটপুটে আমি সুইচিং সিস্টেমে আনি, অর্থাৎ কিছুক্ষণ এই যে হট চিহ্ন যেটা, এখানে আমি একটা মেকানিজম রাখবো যার ফলে আমার এই যে ভিএক্স, এখানে আমি ধরছি ভিএক্স, এই দুই প্রান্তের ভোল্টেজ, এটা কিছুক্ষণ থাকবে অন, অর্থাৎ ভিএক্স আমি কিছুক্ষণ পাবো, আর কিছুক্ষণ থাকবে অফ। তো অফ থাকলে আমি ভিএক্স জিরো পাবো, আর অন থাকলে ভিএক্স ম্যাক্সিমাম ইনপুটটাই পাবো, অর্থাৎ ইনপুট যদি 12 ভোল্ট হয় আমি 12 ভোল্টই পাবো। এরকম যদি করি যে সুইচিং সিস্টেম, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমি যদি অর্থাৎ আমার ইনপুটটা এভাবে দিব সুইচিং এর মাধ্যমে, অর্থাৎ কিছুক্ষণ অন রাখবো, কিছুক্ষণ অফ রাখবো, যার ফলে ভিএক্স হবে ঠিক এই গ্রাফের মতো, এবং এই ভিএক্সটাই ভি আউট, কারণ এর মধ্যে কোনো নোড নাই বা কোনো রেজিস্টার বা কিছু নাই। যার ফলে এটাকে যদি আমি এভারেজ করি, তাহলে এই এভারেজটা অ্যাকচুয়ালি যে আমার যে ওয়ান্টেড বা ডিজায়ার্ড যে লোড, এটা আমি পেতে পারি। যেমন এই ক্ষেত্রে আমি যদি এখানে একটা মেকানিজম ইউজ করব, সুইচিং মেকানিজম, যেটা T/4 পর্যন্ত অন থাকবে আর বাকি সময় অফ থাকবে, তাহলে আমি ভিএক্স পাবো T/4 পর্যন্ত ভি ইনের সমান, আর বাকি সময় আমি জিরো পাবো। আবার বাকি T/4 পর্যন্ত আবার ভিএক্স হচ্ছে ভিএন এর সমান, বাকি সময় জিরো। তো এটাকে যদি আমি এভারেজ করি, দ্য এভারেজ উড বি, এটা এভারেজ হবে ইন্টিগ্রেশন, যে জিরো থেকে টি পর্যন্ত, এটার এভারেজ করলে হয় এক্স্যাক্টলি 3 ভোল্ট, এবং এটা T/4 পর্যন্ত আমার অন রাখা লাগে সুইচটা। তো T/4 পর্যন্ত অন রাখলে আমি 12 ভোল্টকে 3 ভোল্টে পাই, অর্থাৎ এই রেঞ্জটা আবার কমিয়ে বাড়িয়ে আমি যদি এটা T/2 পর্যন্ত রাখতাম, তাহলে হয়তো এখানে 6 পেতাম। এটা ইন্টিগ্রেশন করলে ওইভাবে আসবে ভ্যালু। অর্থাৎ এই যে সুইচিং এর যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ কতক্ষণ সুইচটা অন রাখবো, কতক্ষণ সুইচটা অফ রাখবো, এটার উপর ডিপেন্ড করে আমি আউটপুট ভোল্টেজের ভেরিয়েশনটা আনতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা করেছি আমি কি, T/4 পর্যন্ত এখানে একটা সুইচ ইউজ করছি, যেটা T/4 পর্যন্ত অন থাকবে, যার ফলে ভিএক্স আমি ভি ইন এর সমান পাবো, আর ভিএক্স এখানে ভি আউট এর সমান, অর্থাৎ ভি আউট হচ্ছে এটা পাবো, আর বাকি সময় অফ রাখলাম। এখন এটা যদি T/2 সময় আমি অন রাখি, অর্থাৎ হাফ সময়, তাহলে সেক্ষেত্রে লিমিট হবে 0 to T/2, আর এদিকে T/2, তো T/2 হইলে এটা 6 ভোল্ট হয়, কারণ 12/2 আর কি। তো অর্থাৎ এখান থেকে একটা কনসেপ্ট আসছে যে আমি সুইচিং এর স্পিডের, অর্থাৎ বা সুইচিং এর কন্ট্রোলের উপর ডিপেন্ড করে আমি আউটপুটের ডিজায়ার্ড আউটপুট আমি কন্ট্রোল করতে পারি। তো এটা কিভাবে, এখানে এই যে এটা, তো এই ক্ষেত্রে এই এসপিডিটি সুইচ আর কি, সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ যদি আমি ইউজ করি, অথবা একই সাথে আমি দুইটা এসপিএসটি সুইচও ইউজ করতে পারি, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। তো সেক্ষেত্রে আমি যে আউটপুটটা পাই সেটা এরকম পাই, যেটা সুইচিং সুইচিং সিস্টেমের পরে যে আউটপুটটা। এখন সমস্যা হচ্ছে ভি আউট আমি চাই তো কনস্ট্যান্ট ডিসি, কিন্তু এই সুইচিং সিস্টেম ইউজ করার ফলে আমি পাচ্ছি হচ্ছে একটা ফ্লাকচুয়েটিং পালস বা পালসেটিং একটা সিগন্যাল পাচ্ছি, কিন্তু আমার তো চাই কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্ট কিভাবে পাওয়া যায়? শুধুমাত্র সুইচিং ইউজ করলেই আমি পাচ্ছি না, বাট একটু আগে আমি বলে আসছি যদি এটাকে এভারেজ করা যায়। হ্যাঁ, এভারেজ করা যায়। তো আমরা জানি না এই যে কোনো এসি সিগন্যাল বা ইসের এভারেজ বা আরএমএস যেটা করলে কি আমরা ডিসি ভ্যালু পাই।
তো ওইরকম সেন্সে আমি যদি এটার এখানে একটা ফিল্টার ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমি এভারেজ ভ্যালুটা পাই। কেন? কারণ বাট ফিল্টার লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার কি করে, একটা সিগন্যালের ডিসি কম্পোনেন্ট পাস করে, বাকি হারমোনিক হায়ার অর্ডারের যে হারমোনিক কম্পোনেন্টস আছে সেটাকে সাপ্রেস করে। তো সিম্পলি একটা এখানে ক্যাপাসিটরের আউটপুট দেখানো আছে ফর এ রেক্টেঙ্গেল পালস আর কি। তো যেখানে আউটপুট ক্যাপাসিটর কি হয়, এখানে আউটপুট অফ এ ক্যাপাসিটর ইফ ফেড উইথ অ্যান ইনপুট অফ এ স্কোয়ার ওয়েভ। অর্থাৎ একটা স্কোয়ার ওয়েভ দিয়ে যদি একটা ক্যাপাসিটরকে দেওয়া হয়, ইনপুট দেওয়া হয় ক্যাপাসিটরে, তাহলে সেই ক্ষেত্রে যে আউটপুটটা পাই সেটা হচ্ছে এরকম। অর্থাৎ প্রথমে ক্যাপাসিটর চার্জ হয়, পরে যে জিরো টাইম আছে সেক্ষেত্রে ডিসচার্জ হয়, আবার চার্জ হয়, ডিসচার্জ হয়। তো আমরা এইখানে কি করতেছি, এখানেও সেই রকমই ব্যাপার যে কিছুক্ষণ সময় ইনপুট দিচ্ছি, আবার কিছুক্ষণ সময় অফ রাখতেছি। তাহলে এখানে যদি একটা লো পাস ফিল্টার ইউজ করি, অর্থাৎ এলসি, এলসি একটা লো পাস ফিল্টার, যেখানে লো পাস ফিল্টার ইউজ করলে এটা কি হয়, এবং এই সুইচিং স্পিডের উপর ডিপেন্ড করে এই সুইচিং যে ইয়েটা স্পিড যেটা, এটা যদি কম্পেয়ার টু আরসি টাইম, অর্থাৎ এই লো পাস ফিল্টারের আরসি টাইমের তুলনায় ফাস্ট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই ক্যাপাসিটর সম্পূর্ণ ডিসচার্জ এবং চার্জ হতে পারে না। সো সো এটা সেটেল আউট একটা এভারেজ ভ্যালু। তো অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম একটু রিপল পাওয়া যায়, এক্স্যাক্টলি ডিসি না পাওয়া যেতে পারে, বাট একটা রিপল পাওয়া যায়। এই রিপল কমানো যায় এটার ভ্যালুর উপরে, যে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যেটার ভ্যালু অনেক যদি হাই ইউজ করি, সেক্ষেত্রে এটা দেখা যায় প্রায় কনস্ট্যান্ট ডিসি পাওয়া যায়। তো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ দিয়েও এ করা যায় যে কিভাবে আর কি এটা আসে। তো লো পাস ফিল্টার মূলত ডিসি কম্পোনেন্ট অফ এ সিগন্যাল, বা এই ক্ষেত্রে এভারেজ অফ দিস পালসেটিং পালস আর কি, যেটার এভারেজ নিয়ে সে আউটপুটে দেয়। তাহলে আমি এখানে যেটা দেখালাম যে 12 ভোল্ট একটা ডিসি, আর আমার রিকোয়ার্ড আউটপুট ছিল 3 ভোল্ট। সো এটাকে আমি যদি সুইচিং সিস্টেমের মাধ্যমে নিয়ে আসি এবং একটা এলসি অর্থাৎ লো পাস ফিল্টার ইউজ করি, সেক্ষেত্রে আমি কনস্ট্যান্ট ডিসি পাই এবং উইদাউট লস। এখন উইদাউট লস কিভাবে? এখানে আমি যদি শুধুমাত্র সুইচের উপরে ফোকাস করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যখন শুধুমাত্র সুইচ, অর্থাৎ যখন সুইচটা অফ, সেক্ষেত্রে আমার সুইচিং এর পাওয়ার কত, সুইচ ডিভাইসের পাওয়ার কত হবে। এটার পাওয়ার হচ্ছে যখন সুইচ অফ থাকে তখন এখানে কারেন্ট জিরো থাকে, বাট এক্স্যাক্টলি ইনপুটের সমান পাওয়ার থাকে, ভোল্টেজ থাকে। তো ভোল্টেজ থাকলেও কারেন্ট জিরো, দ্যাটস ওয়াই পাওয়ার জিরো। আর যখন এই সুইচটা অন, আর এটা যদি আইডিয়াল সুইচ হয়, সেক্ষেত্রে ভোল্টেজ জিরো, বাট এখানে কারেন্ট ফ্লো হয়। তো কারেন্ট ফ্লো হইলেও ভোল্টেজ জিরো হওয়ার কারণে এখানে পাওয়ার পাওয়ার অফ সুইচ জিরো। অর্থাৎ আইডিয়ালি এই যে সুইচ মোড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে জিরো সুইচিং লস হয়, অর্থাৎ কোনো লস হচ্ছে না, এবং আইডিয়ালি এটা 100% এফিসিয়েন্ট। সো থিওরিটিক্যালি দ্য এফিসিয়েন্সি ইজ 100%, বাট প্র্যাকটিক্যালি এখানে কিছু লস অবশ্যই থাকে। সেটা কেমন? এরকম, অর্থাৎ আমি যখনই অন করি তখন আসলে আইডিয়ালি আমার হওয়ার কথা ছিল, যদি আমি সুইচ ভোল্টেজ এবং সুইচের কারেন্ট আমি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখবো যে আমার ডিরেক্ট হচ্ছে, মানে যখনই আমি সুইচ অন করব সাথে সাথে এখানে কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার কথা আর ভোল্টেজ জিরো হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা আসলে সময় নাই কিছুটা, একেবারে সাথে সাথে হয় না। এটা হতে পারে চার্জ, যে সুইচ ইউজ করতেছি ওই সুইচের ইয়েসের কারণে। অর্থাৎ ওইখানে যেমন ডায়োডের ক্ষেত্রে, আমি যদি একটা ডায়োড পজিটিভ ফরওয়ার্ড বায়াস ইউজ করি এবং রিভার্স বায়াসে যেতে চাই, তো রিভার্স বায়াসের সাথে সাথে কিন্তু যায় না। রিভার্স বায়াসে যেতে হইলেও একটা, আপনারা জেনে পড়ে থাকবেন, যে দেখে থাকবেন, এই যে রিভার্স রিকভারি টাইম নামে একটা ব্যাপার আছে, যেখানে আসলে চার্জগুলো আবার আগের অবস্থায়, অর্থাৎ যে পার্টিকেল গুলো ইলেকট্রন অর হোল, এগুলো আবার আগের অবস্থায় ফিরে যেতে কিন্তু কিছু টাইম লাগে, যেটা রিভার্স রিকভারি টাইম বলে। তো এই ক্ষেত্রে অর্থাৎ আইডিয়ালি যেটা হওয়ার কথা ছিল, আমি যখনই সুইচ কন্ট্রোল সিগন্যাল অন করলাম সাথে সাথে আমার কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার কথা, এবং সুইচের যে ভোল্টেজটা, অর্থাৎ এই ভোল্টেজটা ভিটি, এটা জিরো হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কিছু সময় পরে গিয়ে হয়। আর এটা তাহলে কিছু সময়, অর্থাৎ কারেন্ট ম্যাক্সিমাম হতে কিছু সময় নেয়।
এই যে সময়টা অর্থাৎ এই যে পোর্শনটা, এটাই হচ্ছে সুইচিং লস। তো পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইনের ক্ষেত্রে এই লসটা যত কম হয় তত ভালো, এবং এই দিকেই নজর রাখতে হয়। সো এটা ছিল সুইচিং লস, এবং মানে আমরা এফিসিয়েন্টলি কিভাবে কনভার্সন করতে পারি একটা। তো পাওয়ার ইলেকট্রনিক্স এর মেন আইডিয়া হচ্ছে মূলত এই কনভার্টার বা কনভার্সন। তো কি কি কনভার্টার আছে, আমি যেটা উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম ওটা ছিল ডিসি, একটা ডিসি থেকে ডিসিতে যাওয়া। তো যেটা দেখিয়েছি ওটা আসলে বাক কনভার্টার নামে পরিচিত, যেটা হাই ডিসি থেকে লোয়ার ডিসিতে নিয়ে যায়। এরকম আরো আছে। তো ডিসিতে কি, রেগুলেটেড ম্যাগনিটিউড, কন্ট্রোল ম্যাগনিটিউড আর কি, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড, তারপরে অ্যাডজাস্টেবল ম্যাগনিটিউড, ডিসির আউটপুট ক্যান বি। আর এসির ক্ষেত্রে কি হতে পারে, কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টেবল ম্যাগনিটিউড, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সির এসি সিগন্যাল আছে ওই ফ্রিকোয়েন্সিরই এসি সিগন্যাল আসবে, কিন্তু ম্যাগনিটিউড কম বেশি হবে। আবার দুইটাই অ্যাডজাস্টেবল হতে পারে। তো এরকম পাওয়ার কনভার্টার আছে, এবং এই কনভার্টারই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের বিল্ডিং ব্লক বা বেসিক মডিউল বলা হয়। তো কি কি পাওয়ার কনভার্টার আছে, ডায়োড কনভার্টার, ডিসি টু ডিসি যেটা ডিসি চপার্স নামেও পরিচিত, ডিসি টু এসি যেটা ইনভার্টার নামে পরিচিত, এসি টু ডিসি যেটা কন্ট্রোল রেকটিফায়ার নামে পরিচিত, তারপরে এসি টু এসি এটা ভোল্টেজ কন্ট্রোলারও বলা হয়। যাই হোক, এটা এগুলো দেখতে কেমন, ডায়োড রেকটিফায়ার্স আপনারা অলরেডি দেখে থাকবেন অনেক জায়গায়। এই যে যেমন এখানে আছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আর কি, ফুল ওয়েভ রেকটিফায়ার। তো এখানে কি হয়, এই যে একটা এসি কে ইউনিডিরেকশনাল এসিতে নিয়ে যায়, তারপরে আর কি ফিল্টার ইউজ করলে এটা ডিসিতে নিয়ে যেতে পারি। তারপরে ডিসি টু ডিসি কনভার্টার যেটা একটু আগেই দেখে আসলাম, ওইটাই আর কি। তো এইখানে একটু খেয়াল করলে আপনি বুঝবেন, ওই উদাহরণটা আরো ক্লিয়ার হবে। এই যে আউটপুট ভোল্টেজ অর্থাৎ যেটা রেগুলেটেড একটা ডিসি, সেটা আসলে ডেল্টা ভিএস, ভিএস বলতে এখানে সাপ্লাই ভোল্টেজ যেটা, তো ডিসি সাপ্লাই ভোল্টেজ আর কি। আর ডেল্টাটা হচ্ছে আসলে ডিউরেশন, এটা বলা হয় ডিউটি সাইকেল। কিসের ডিউটি সাইকেল, এই যে সুইচ কতক্ষণ অন থাকবে অফ থাকবে এইটা যেটা, তো 0 থেকে T অন, এটা হচ্ছে ডিউটি সাইকেল আর কি, কতক্ষণ পর্যন্ত অন থাকবে, এটার ভ্যালু 0 থেকে অন হতে পারে। অর্থাৎ এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমার আউটপুট ভোল্টেজটা ডিপেন্ড করে। আমি যে উদাহরণে বলছিলাম যে T/4 ইউজ করাতে আমি 3 ভোল্ট পাইছিলাম, কিন্তু T/2 ইউজ করলে আমি 6 ভোল্ট পেতাম। অর্থাৎ এই যে জাস্ট এই যে ডিউটি সাইকেল চেঞ্জ করলেই আমি আউটপুট ভোল্টেজ কম বেশি পেতে পারি। তো এটা হচ্ছে ডিসি টু ডিসি। ডিসি টু এসি কনভার্টার সবগুলোই কিন্তু এই যে মেন ফ্যাক্টর হচ্ছে এই যে আমি কি ইউজ করতেছি, সুইচিং আর কি। ঠিক আছে, এখানে ডিসি কে এসি তে নিয়ে যায়। তারপরে এসি টু এসি কনভার্টার, এখানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি একই রাখছে, আচ্ছা এটা একই রাখছে আর কি, যাই হোক। তো এসি টু এসি কনভার্টার, এখন এই পাওয়ার কনভার্টারে আসলে কি কি স্টাডি করা লাগে আমাদের, এটা আসলে মাল্টিপল। আমি বলতেছিলাম না যে পাওয়ার ইলেকট্রনিক্স হচ্ছে আসলে ডাইভার্স ফিল্ডের একটা সংমিশ্রণ। অর্থাৎ এখানে পাওয়ার ইলেকট্রনিক্স স্টাডি করতে হলে আপনাকে অনেক ধরনের, যেমন অনেক কিছু স্টাডি করা লাগে, বিভিন্ন অ্যানালগ সার্কিট, ডিজিটাল সার্কিট, তারপরে কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম, এসব স্টাডি করা লাগে। তো এখানে আর কি বলা আছে যে কি কি আসলে এই পাওয়ার ইলেকট্রনিক্স আসলে কি কি সাবজেক্টের উপরে বেস করে, যেমন পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, তাদের ক্যারেক্টারিস্টিক্স ফিজিক্স, হ্যাঁ, তারপরে পাওয়ার কনভার্টার টপোলজি, কি কি আউটপুট পাবো তার উপরে বেস করে আর কি। এটা কন্ট্রোল, যেটা কন্ট্রোল স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজিতে আমি কন্ট্রোল করতেছি সিগন্যালগুলো। তারপরে ডিজিটাল অ্যানালগ সার্কিট, হ্যাঁ, তারপর ক্যাপাসিটিভ ম্যাগনেটিক এনার্জি, তারপর পাওয়ার ফ্যাক্টর, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক এমিশন ইন্টারফারেন্স যেটা ইএমআই, এগুলো। এবং লাস্ট অফ অল যেটা মানে কস্ট, ওয়েট আর এফিসিয়েন্সি, এই তিনটা ঠিক আছে কিনা, ঠিক আছে, এটাও দেখা হয়। তো আমি মূলত এখানে, তো যে আসলে স্টাডি করতে কি কি করা লাগে, মানে কি কি মাথায় রাখা লাগে বেসিক, আমি সেটাই বলার চেষ্টা করতেছি, এবং এরপরে সেটাই বলবো। তো শুরু করার আগে, তার আগে একটা আমি বলি যে পাওয়ার সেমিকন্ডাক্টরের কয় ধরনের ক্লাসিফিকেশন আছে এখানে আর কি। আহ, বিভিন্ন ধরনের, আপনারা অলরেডি বুঝছেন যে পাওয়ার সেমিকন্ডাক্টর বা এই সরি পাওয়ার ইলেকট্রনিক্স মূলত সুইচিং এর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আহ, এটা যে কনভার্টারই হোক মূলত সুইচিং এর উপরে ডিপেন্ড করে।
সো এটাকে এখানে আসলে সুইচ কত ধরনের হতে পারে, তো পাওয়ার সেমিকন্ডাক্টর এই যে যেমন মসফেট আছে, আইজিবিটি আছে, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, তারপরে ডায়োড তো আমরা সবাই জানি, ট্রানজিস্টরও জানি, থাইরিজিস্টর, হ্যাঁ এটা আবার অনেক সময় এসসিআরও বলে, এসসিআর বলতে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তারপরে হচ্ছে জিটিও গেট টার্ন অফ থাইরিস্টর, তারপর আইজিসিটি ইনসুলেটেড গেট কমুটেড থাইরিস্টর, এমসিটি মস কন্ট্রোল থাইরিস্টর, তারপর এমটিও, এদের আবার প্রত্যেকটার ভাগ আছে। হ্যাঁ, তো এগুলো আর কি এই এখন এখানে যেহেতু সুইচ, এখন এই সুইচের আবার ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন সিম্পল ডায়োডের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক হচ্ছে আইডিয়াল, যদি আমি চিন্তা করি এখানে সবগুলো যেগুলো দেখানো আছে সবই আইডিয়াল। এক্ষেত্রে দেখি যে আমি যদি সিম্পল ডায়োডের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে ডায়োডে কি হয়, অন স্টেটে কারেন্ট ফ্লো হয়, অফ স্টেটে কারেন্ট ফ্লো হয় না। অর্থাৎ এটাকে যদি অন্যভাবে বলি আমি, ডায়োড অন স্টেটে আসলে কি করে, পজিটিভ ভোল্টেজ ব্লক করে। ঠিক আছে, তো এরকম আর কি ক্যারেক্টারিস্টিক্স। তো এই ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে সুইচের কয়েকটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল কোয়াড্রেন্ট সুইচ বলে, যেখানে সুইচ অফ স্টেট ভোল্টেজ, সুইচ অন স্টেট কারেন্ট, তারপর এটা হতে পারে কারেন্ট বাই ডিরেকশনাল টু কোয়াড্রেন্ট সুইচ, তারপরে ভোল্টেজ বাই ডিরেকশনাল টু কোয়াড্রেন্ট সুইচ, অথবা ফোর কোয়াড্রেন্ট সুইচ, অর্থাৎ যেটা চারটা স্টেটেই কাজ করে। যে আমার হতে পারে এটা পজিটিভ কারেন্টও দিতে পারে, নেগেটিভ কারেন্টও দিতে পারে, আবার পজিটিভ ভোল্টেজ ব্লক করতে পারে, নেগেটিভ ভোল্টেজ দিতে পারে, এরকম আর কি। তো আমার আসলে রিকোয়ারমেন্ট অনুসারে কোন সুইচ ইউজ করব, সার্কিটের রিকোয়ারমেন্ট অনুসারে এটা দেখতে হয়। তো এই চার ধরনের সুইচ আছে। উদাহরণস্বরূপ বলতে পারি যেমন সিঙ্গেল কোয়াড্রেন্ট সুইচ, যেমন ডায়োড। ডায়োড একটা সিঙ্গেল কোয়াড্রেন্ট সুইচ। এটা কি করে, এটা হচ্ছে পজিটিভ, ক্যান কন্ডাক্ট পজিটিভ অন স্টেট কারেন্ট, অর্থাৎ পজিটিভ কারেন্ট কন্ডাক্ট করে কিন্তু পজিটিভ ভোল্টেজ ব্লক করে। পজিটিভ ভোল্টেজ ব্লক করে বলতে আমরা সবাই জানি, বাট আমরা একটু অন্যভাবে বলতেছি কথাগুলো, যে এটা যখনই সুইচ অন হয় তখন কি কারেন্ট ফ্লো হয়, আইডিয়াল যদি চিন্তা করি কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ ওইখানে ভোল্টেজ জিরো হয়ে যায়, তাই না? তো এটাই আর কি, তার মানে এখানে পজিটিভ ভোল্টেজ সে ব্লক করতে পারে, এভাবে বলতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে আছে বিজেটি, বিজেটি, আইজিবিটি, এরাও হচ্ছে সিঙ্গেল কোয়াড্রেন্ট, কি বলে, সিঙ্গেল কোয়াড্রেন্ট সুইচ। তারপরে আছে মসফেট। মসফেটের ক্ষেত্রে আমার রিভার্স কন্ডাকশনে অন হয়। মসফেটের একটা ব্যাপার আছে, এখানে বডি ডায়োড নামে একটা জিনিস আছে। এই যে এটাতে দেখানো আছে বডি ডায়োড, অর্থাৎ ইনহেরেন্টলি এখানে একটা ডায়োড ক্রিয়েট হয়, যেটা সাবস্ট্রেট এবং ওই যে চ্যানেলের সাথে, আমরা যদি মসফেটের ডিটেলস দেখা হয় তাহলে ওইখানে সাবস্ট্রেট এবং বডি যেটা বলি আর কি, অর্থাৎ ওইখানে পি টাইপ আছে। মসফেটে কি থাকে সাধারণত, পি টাইপ, এন টাইপ বা পি টাইপ যেটাই থাকে, এইটার সাথে যে বডি আছে, বডির সাথে একটা ডায়োড বিল্ড আপ হয়, যেটাকে বলে ইনহেরেন্ট বডি ডায়োড বা ইনহেরেন্ট ডায়োড বা বডি ডায়োড। এখন এই বডি ডায়োড মূলত অফ স্টেটে, অর্থাৎ নেগেটিভ কারেন্ট কন্ডাক্ট করতে পারে। সো এটাকে আমরা বলতে পারি কারেন্ট বাইডিরেকশনাল টু কোয়াড্রেন্ট সুইচ। আবার অন স্টেটে এটা পজিটিভ কারেন্ট দেয়, যেখানে ট্রানজিস্টরটা কন্ডাক্ট করে, এই যেমন এটা। ঠিক আছে, তো এরকম আর কি। তারপরে ভোল্টেজ বাইডিরেকশনাল টু কোয়াড্রেন্ট সুইচ, এটা হতে পারে। তারপরে ফোর কোয়াড্রেন্ট সুইচ। তো ফোর কোয়াড্রেন্ট সুইচ কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, এখানে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে এইভাবে, মানে এবিসি দেওয়া নাই, যাই হোক এইভাবে, যে আমার এখানে ট্রানজিস্টর ইউজ করলাম দুইটা, আর ডায়োডের ওরিয়েন্টেশনের উপরে, হ্যাঁ, এটার উপরে আমরা তিন ভাবে মূলত ফোর কোয়াড্রেন্ট সুইচ ইউজ করতে পারি, অর্থাৎ যে কোনো দিকে কারেন্ট ভোল্টেজ কন্ডাক্ট অথবা ব্লক করতে পারি আর কি, যেটা সেটাই। সো এই হচ্ছে আমার সুইচের ক্লাসিফিকেশন, এবং যেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স এর মানে কোর সুইচ, যেগুলা মানে সুইচই তো কোর পাওয়ার ইলেকট্রনিক্স এর। সো এই কিভাবে সুইচ হতে পারে, এটা রিকোয়ারমেন্ট অনুসারে আমার কোন সুইচ কোথায় ইউজ করতে হবে সেটা আর কি ডিপেন্ড করে, বা সেটা জন্যই আর কি এই কথাগুলো বলা। তো পরবর্তীতে যাওয়ার আগে আমি একটা স্পেশাল এটা নিয়ে কথা বলতে চাই, যে পিরিয়ডিক স্টেডি স্টেট এটা কি আসলে।
এখানে কথা বলতেছে। মিউট করেন। কে কথা বলতেছে? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম নান্নু ভাই, আপনি একটু মিউট করেন। ওকে। সো পিরিয়ডিক স্টেডি স্টেট এটা কি আসলে? তো আমি যেহেতু শুরুতে যে উদাহরণটা দেখিয়েছিলাম, এই অ্যানালাইসিসটা খুবই জরুরি পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। পিরিয়ডিক স্টেডি স্টেট ওইখানে ছিল, ক্যাপাসিটরও ছিল, ইন্ডাক্টরও ছিল। তো এটা কি আসলে? এটা হচ্ছে যেহেতু ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এগুলো রিঅ্যাক্টিভ এলিমেন্ট, এবং এগুলো আসলে এগুলোর যে আমরা তো জানি যে ইন্ডাক্টর কি, এখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে কিন্তু সাথে সাথে কারেন্টটা চেঞ্জ হয় না, তাই না? রেজিস্টরের ক্ষেত্রে যা হয় এটা হয় না। তো এই ক্ষেত্রে আমাদের এই স্টাডিটা লাগে কেন? কারণ একটা স্টেটের উপর ট্রানজিয়েন্ট স্টেট পার করার পরে আমরা অলরেডি জানি যে একটা মানে রেসপন্স, টোটাল রেসপন্স যখন আমরা ভ্যালিডেট করতে যাই বা স্টাডি করতে যাই, তখন আসলে দুইটা স্টেট থাকে। একটা হচ্ছে কি ট্রানজিয়েন্ট স্টেট, আর এরপরে পিরিয়ডিক স্টেডি স্টেট, স্টেডি স্টেট। তো ট্রানজিয়েন্ট স্টেট পার করার পরে আসলে এই যে ইকুইপমেন্ট গুলো বা এই যে কম্পোনেন্ট গুলো, এগুলো পিরিয়ডিক স্টেডি স্টেটেই চলে যায়, এবং এটা আমাদের জন্য সুবিধা। এটা না হইলে আসলে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স স্টাডি করা অনেক টাফ হয়ে যেত। কারণ এটা যদি টাইমলি, টাইম বাই টাইম এটা ভেরি করে, অর্থাৎ পিরিয়ডিক না হয়, তাহলে স্টাডি করা আসলে টাফ হয়ে যায়। যে সকল সময়ের জন্য আমার এটার আউটপুট কেমন হবে, বা মানে আমি যতক্ষণ এটা কাজে লাগাবো ততক্ষণ এটার আউটপুট কেমন হবে সেটা স্টাডি করা অনেক টাফ হয়ে যায়। তো আমরা যেটা করি, এটা যেহেতু পিরিয়ডিক স্টেডি স্টেটে চলে যায় একটা সময়ের পরে, ট্রানজিয়েন্ট স্টেট পার হওয়ার পরে, অর্থাৎ শুরুতে থাকে না বাট পরে গিয়ে একই হয়ে যায়, অর্থাৎ পিরিয়ডিক্যালি এটা ভেরি করে। সেম প্রত্যেক সাইকেলের জন্য সেমই আউটপুট দেখায়। সেই ক্ষেত্রে এটার স্টাডি অনেক ইজি হয়ে যায়। এবং পিরিয়ডিক স্টেডি স্টেটে আমার ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ইন্ডাক্টরের যে ভোল্টেজ, এটা আসলে জিরো, বাট এভারেজটা আর কি। কেন জিরো? কারণ ইন পিরিয়ডিক স্টেডি স্টেট এটা কি হয়, আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ হচ্ছে ডিআই বাই ডিটি, এল ইন্টু ডিআই বাই ডিটি। তো এটা যদি পিরিয়ডিক স্টেডি স্টেটে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিআই ডিটি এই চেঞ্জটা জিরো হয়ে যায়, তাই না? মানে একটা, যেমন সাইন ওয়েভ, সাইন ওয়েভের এভারেজ কি হয়, এভারেজ চেঞ্জ আমি যদি হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে এভারেজ চেঞ্জটা কত? জিরো। হ্যাঁ। তো এক্ষেত্রে ওকে, তো আমি যদি এটার এভারেজ ভোল্টেজ আমি হিসাব করি, এবং এভারেজ কেন করতেছি আমরা একটু আগেও দেখছিলাম যে এভারেজ নিয়েও একটা ব্যাপার আছে। তো এভারেজ ভোল্টেজ যদি আমি হিসাব করি, তো পিরিয়ডিক স্টেডি স্টেটে আসলে এই ডিআই বাই ডিটি আসলে জিরো, কারণ এটা সেম, প্রত্যেক সাইকেলে সেম হওয়ার কারণে এই যে ডিআই ডিটি আসলে জিরো হয়। ঠিক আছে? তো এটা হওয়াতে এভারেজ জিরো। ঠিক একইভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি কারেন্ট হিসাব করি, তো কারেন্ট আসলে সি ডিভি ডিটি, এটারও যদি আমি এভারেজ হিসাব করি পিরিয়ডিক স্টেডি স্টেটে, তাহলে এক্ষেত্রে এটাও জিরো। অর্থাৎ পিরিয়ডিক স্টেডি স্টেটে ইন্ডাক্টর ভোল্টেজ এবং ক্যাপাসিটর কারেন্ট এটা আসলে জিরো। এটা লাগবে একটু পরে, এই জন্য আর কি বেসিক আর কি কথাটা বললাম যে ইন পিরিয়ডিক স্টেডি স্টেট দ্য এভারেজ ইন্ডাক্টর ভোল্টেজ অ্যান্ড ক্যাপাসিটর কারেন্ট ইজ জিরো। তো এটাই ছিল আর কি, মানে জাস্ট এটুকুই। এখন আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে আসলে অ্যানালাইজ করা লাগবে, তাই না? মানে আমাদের যখন বড় বড় সার্কিট আসবে, অর্থাৎ একটা পাওয়ার ইলেকট্রনিক্স আমি যদি সার্কিট ডিজাইন করতে যাই, তো এটা তো বিশাল আর কি। মানে একটা বড় সার্কিট যদি ডিজাইন করতে যাই, তাহলে সেখানে আহ, অনেক সুইচ বা অনেক আহ, অনেক সুইচিং কম্পোনেন্ট জরুরি, যেখানে আসলে শুধু একটা দুইটা সুইচ না, অনেক সুইচ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যানালাইজ কিভাবে করব, আমাদের অ্যানালাইজটা কিভাবে হওয়া উচিত? সেক্ষেত্রে আমরা নর্মালি সুইচের ক্যারেক্টারিস্টিক জানি যে হ্যাঁ এটা পজিটিভে এই হয়, নেগেটিভে এই হয়। বাট এই ক্ষেত্রে যখন মাল্টিপল সুইচ চলে আসবে, তখন আসলে আহ, এই এই যে মানে স্টেপ বাই স্টেপ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাকে কিছু প্রসিডিউর মেনে চলতে হয়, যে আমি কিভাবে এটা আহ, ইয়ে করব, মানে অ্যানালাইজ করব। তো প্রথমত প্রত্যেক সুইচ, যতগুলা সুইচ আমার আছে, প্রত্যেকটা সুইচের স্টেট অ্যাজিউম করতে হয় যে এই সুইচটা অন, এই সুইচটা অফ,
ওই সুইচটা অন, এটা অফ, ওইটা অন, এইভাবে ধরে নিতে হয় যে আমার কাছে যদি 10টা সুইচ থাকে একটা সার্কিটে, তাহলে 10টা অন অফ এভাবে ধরে নিব। এরপরে পুরো সার্কিটের অর্থাৎ বা পুরো সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্ট আমি হিসাব করব, দেখব এই ভোল্টেজ এবং এই কারেন্টের জন্য কোনো সুইচের কন্ডিশন ভায়োলেট হয়েছে কিনা। ভায়োলেট হয়েছে বলতে আমি যেটা ধরছিলাম সেটা ভায়োলেট হয়েছে কিনা, এটা এই কথাটা একটু লাগতে পারে। এর জন্য আমি ওই আবার এটাতে চলে যাই। এই যে আমি দেখব যে এই এই যে অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে আমার ভোল্টেজে এই যে পজিটিভ ভোল্টেজ হতে পারে না, যেমন ডায়োডের ক্ষেত্রে ভোল্টেজ পজিটিভ হতে পারে না। অর্থাৎ আমি যখন এটা ধরে নিছি যে একটা সুইচ অন আছে বা একটা সুইচ অফ আছে, সেক্ষেত্রে আমি কারেন্ট এবং হিসাব করে দেখলাম পরে যে একটা ভোল্টেজ পজিটিভ আছে, এবং কোনটার ক্ষেত্রে একটা সুইচের ক্ষেত্রে একটা ভোল্টেজ পজিটিভ আছে, কিন্তু আমি জানি ওই সুইচের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ হতে পারে না। তো এটাই আমার চেক করতে হয় যে প্রথমে সুইচের কন্ডিশন ধরে নিব, এরপরে পুরো সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট হিসাব করব। এরপরে আমি দেখব ওই ভোল্টেজ এবং কারেন্টের জন্য যে সুইচটা আমি ধরে নিছি ইনিশিয়ালি, এজিউম করে নিছি, এটা ভায়োলেট হয় কিনা। যদি ভায়োলেট না হয় তাহলে ঠিক আছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে। যদি হয় তাহলে আমি আবার ডিফারেন্ট সেট অফ স্টেট নিয়ে আবার পুরো প্রসেস আগাবো। তো একটা উদাহরণ দেই, যেমন ডায়োডের ক্ষেত্রে, সিম্পল ডায়োড। একটা সিম্পল ডায়োড, আমরা আসলে বড় সার্কিট নিয়ে তো অ্যানালাইসিস করা এখানে দেখানো সম্ভব না আসলে, অনেক টাইম কনজিউমিং। যাই হোক, তো সিম্পল ডায়োড চিন্তা করি যেখানে এসি সিগন্যাল দেওয়া হচ্ছে সাপোজ। তো আমরা কি জানি, আমরা নর্মালি মানে এটা হিসাব করলে হ্যাঁ এটা তো পজিটিভে ওয়ান থাকবে, নেগেটিভে অফ থাকবে। তো সেক্ষেত্রে এই অ্যানালাইসিসটা কিভাবে হওয়া উচিত? অ্যানালাইসিস হওয়া উচিত যে আমার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সটা কি। মানে বড় বড় সার্কিটে যখন যাওয়া হবে, যেগুলো মাথায় রাখে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কি। ডায়োডের ক্যারেক্টারিস্টিক হচ্ছে নো পজিটিভ ভিডি, অর্থাৎ নো পজিটিভ ডায়োড ভোল্টেজ এবং নো নেগেটিভ ডায়োড কারেন্ট, এটাই অন স্টেটে। তো এটাই, যদি আমরা ডায়োডটা অফ ধরি, যদি ডায়োডটা অফ ধরি তাহলে সেক্ষেত্রে ফর পজিটিভ ইনপুট, আমি যদি ভিএস সাইন ওমেগা টি পজিটিভ হয়, আমরা জানা জিনিসকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আসলে আমরা এতদিন যেটা জানি যে এটা পজিটিভ হইলে এটা অন হবে, নেগেটিভ হইলে অফ হবে, ওইটা না, আমি উল্টো ভাবে যাচ্ছি আর কি, যে ডায়োডকে আমি অফ ধরে নিলাম, নিয়ে আমি এই সার্কিট, তো ডায়োড যদি আমি অফ ধরি সেক্ষেত্রে অফ থাকলে এইখানের এটা যে ভোল্টেজটা, এটা কি ভিডি গ্রেটার দেন জিরো হইতে হয়, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ ড্রপ হতে হয় ভিডি। আর ফর ভিএস সাইন ওমেগা টি গ্রেটার দেন জিরো, যদি এই ভোল্টেজটা সোর্স ভোল্টেজটা পজিটিভ হয়, তাহলে আমি ডায়োড অফ ধরলে আমার এইখানে ভিডি গ্রেটার দেন জিরো হইতে হয়, যেটা ওই ভিএস, এই ক্ষেত্রে এই সার্কিটের ক্ষেত্রে ভিএস সাইন ওমেগা টির সমান। কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক্স অনুসারে, অর্থাৎ যদি শুরুতে অফ ধরে নিই এটা পজিটিভের জন্য, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অনুসারে আমি জানি নো পজিটিভ ভিডি, অর্থাৎ ভিডি পজিটিভ হতে পারবে না। সুতরাং আমার অ্যাজাম্পশন রং, অর্থাৎ ডায়োড মাস্ট বি অন এই ক্ষেত্রে। ঠিক আছে। আর ইফ আমি অ্যাজিউম ডায়োড অফ, এই ক্ষেত্রে আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই যে ভিডি লেস দ্যান জিরো, দেয়ারফর ডায়োড মাস্ট বি অফ। অর্থাৎ আমি যা জানি এটাকে আর কি উল্টো ভাবে, অর্থাৎ আমার প্রথমে অ্যাজিউম করে নিতে হবে, কারণ এটা হচ্ছে যখন কমপ্লেক্স সার্কিট আসবে, এটা তো সিম্পল সার্কিট, যখন কমপ্লেক্স সার্কিট আসবে তখন আসলে আমি ওই যে এটার জন্য এটা ওয়ান থাকবে, এটা অ্যাজিউম করা বা এটা অ্যানালাইসিস করা অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমার স্টেট অ্যাজিউম করে তারপরে সার্কিটের বা ডায়োডের বা সার্কিটের যেটাই বলি কারেন্ট এবং ভোল্টেজ অ্যানালাইজ করতে হয়, করে তারপরে দেখতে হয় যে এই ভোল্টেজ এবং কারেন্টের জন্য আমার অ্যাজাম্পশন কারেক্ট কিনা। যদি কারেক্ট না হয় তাহলে পুনরায় স্টেট বিবেচনা করে আবার পুনরায় সেম প্রসেসে এগোতে হয়। তো এটা ছিল অ্যানালাইসিস মেথড। আর অ্যানালাইসিস মেথড যেটা সিম্পল রেকটিফায়ারের উপর। এখন আমি তো বলতেছি যে এখানে সুইচ ইউজ করলে আমি আউটপুটে রেগুলেটেড আউটপুট পেতে চাই। তো এই ক্ষেত্রে যে আউটপুটটা পাওয়া যায়, আমরা সবাই সেটা জানি আসলে কি আউটপুট পাওয়া যায়। এই ক্ষেত্রে আমি যদি ইনপুট দেই একটা এরকম,
তাহলে এই ক্ষেত্রে আমি আউটপুট পাই আসলে এরকম। সবাই জানি যে এটা আসলে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এখন এটা তো আহ, আমি চাচ্ছি এখানে ডিসি একটা আউটপুট, সেক্ষেত্রে আমি এটাকে এভারেজ করলে ডিসি আউটপুট পাই। কিন্তু এই এভারেজ করলে আমি ম্যাথমেটিক্যালি পাই, কিন্তু এটা সার্কিটে পেতে হলে আমাকে আসলে এখানে কি ফিল্টার ইউজ করা লাগে। তো এই ফিল্টার ইউজ করতে হইলে, তো আমি সাপোজ এখন একটা ইন্ডাকটিভ ফিল্টার ইউজ করলাম, সেক্ষেত্রে কি হবে? সাপোজ এখানে একটা ইন্ডাক্টর ইউজ করলাম এবং এই ফিল্টারটা, এবং ধরে নিলাম যে আমার ডায়োড অলওয়েজ অন, ইন্ডাকটিভ ফিল্টার এবং ডায়োড অলওয়েজ অন। সেক্ষেত্রে আমি যদি এখানে কেভিএল ইউজ করি, তো কেভিএল ইউজ করলে কি হয়, ভিএস সাইন ওমেগা টি মাইনাস ভিএল, আচ্ছা এই সার্কিটে সরি, বাম পাশের সার্কিটটায় ভিএস সাইন ওমেগা টি মাইনাস এই যে ভিএল মাইনাস ভি আউট ইকুয়াল জিরো। এবং এটা যেহেতু আহ, আমরা পিরিয়ডিক স্টেডি স্টেটে কি করব এখন, এটার প্রত্যেকটা এভারেজ যদি নেই, হ্যাঁ এভারেজ নিলে কি হয়, এই যে এভারেজ হচ্ছে এই যে গ্রেটার দেন এন্ড লেস দেন যে সিম্বল, এটার মধ্যে ইউজ করলে আমরা বলি ওটা এভারেজ। ঠিক আছে, তো এভারেজ যদি নেই তাহলে ভিএস সাইন ওমেগা টি, একটা সাইন ওয়েভের এভারেজ আসলে জিরো, পজিটিভ নেগেটিভ জিরো হয়ে যায়, মাইনাস ভিএল, ভিএলটা কোনটা, ডায়োড এই সরি ইন্ডাক্টর ভোল্টেজ। তো এটা আবার পিরিয়ডিক স্টেডি স্টেটে জিরো, কারণ এটা এই সার্কিট যদি চলে একটা টাইমে এটা পিরিয়ডিক স্টেডি স্টেটে চলে যায়, থাকে শুধু ভি আউট। তো ভি আউট ইকুয়াল টু মানে আউটপুট আমার জিরো। যদি ডায়োডটা আমি সব সময় অন ধরে নেই তাহলে আউটপুট জিরো। এই যে, তাহলে টেকিং আমরা যা পাচ্ছি অলওয়েজ জিরো। তো আমার ইনপুট ছিল এসি সিগন্যাল, আউটপুট আমি অলওয়েজ জিরো পাচ্ছি, এর মানে অবশ্যই আমার সাম পোর্শন অফ দ্য ইনপুট, এই ডায়োড অন ছিল, বা এই আউটপুটের কিছু সময় নেগেটিভ পার্ট ছিল, কিছু সময় পজিটিভ পার্ট ছিল। এটা বোঝা যাচ্ছে যে যখন আমি ডায়োডটা অলওয়েজ অন ধরে নিছি তখন আমি আউটপুট পাচ্ছি জিরো। তো এর মানে হচ্ছে এভারেজ আউটপুট, সরি, এভারেজ আউটপুট পাচ্ছি জিরো। এর অর্থ হচ্ছে ওই আউটপুটের কিছু সময় অন ছিল, কিছু সময় অফ ছিল, বা কিছু সময় নেগেটিভ পোর্শন ছিল, পজিটিভ পোর্শনও ছিল, নেগেটিভ পোর্শনও ছিল। তার মানে আমার অ্যাজাম্পশন এই যে, তো যেহেতু এই যে ইফ দ্য ডায়োড অলওয়েজ অন এভারেজ আউটপুট জিরো, সো ফর সাম পার্ট অফ দ্য টাইম ভি আউট লেস দেন জিরো, অর্থাৎ ভি আউট নেগেটিভ ছিল। দেয়ারফর ভি আউট নেগেটিভ মানে কারেন্টও নেগেটিভ। তো কারেন্ট নেগেটিভ, আবার আমরা জানি ডায়োডের ক্ষেত্রে কারেন্ট নেগেটিভ হতে পারে না। ডায়োডের যে আইডিয়াল যে রেসপন্স আমরা দেখছি, কারেন্ট নেগেটিভ হতে পারে না আর পজিটিভ ভোল্টেজ হতে পারে। সো আমার যে অ্যাজাম্পশন এটা রং ছিল, তার মানে এই ডায়োডটা কিছুক্ষণের জন্য হইলেও অফ ছিল। ঠিক আছে, তো আমরা যেটা জানি ওইটাই আর কি আমি অন্য পার্সপেক্টিভে ব্যাখ্যা করলাম, যে নেগেটিভ হাফ সাইকেলে আসলে ডায়োড অফ থাকে আমরা জানি। কিন্তু ইন্ডাকটিভ লোড থাকার কারণে, এখন এইখানে সরি ইন্ডাক্টর ইউজ করার কারণে ফিল্টার হিসেবে এখানে কি হবে, এখানে কি হবে, আমরা জানি যে ইন্ডাক্টর সাথে সাথে চেঞ্জ করে না কারেন্ট, অর্থাৎ মানে ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জকে সে বাধা দেয়। যেমন রেজিস্টর কি, রেজিস্টর তো ইন ফেজে থাকে ভোল্টেজের সাথে, কিন্তু ইন্ডাক্টর বা ক্যাপাসিটর এটা কি করে, ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জকে বাধা দেয়। অর্থাৎ এখানে যদি কোনো কারেন্ট না থাকে, হঠাৎ করে যদি আমি ভোল্টেজ ডেভেলপ করি এটার অ্যাক্রসে, ইন্ডাক্টরের অ্যাক্রসে, তাহলে সাথে সাথেই কারেন্ট হবে না। আবার যদি এখানে কারেন্ট থাকে এবং ভোল্টেজ আমি নাই করে দিতে চাই বা নেগেটিভ সাইকেলে যেতে চাই, তাহলে সাথে সাথেই কারেন্টটা জিরো হবে না, অর্থাৎ ইনস্ট্যান্টিনিয়াস চেঞ্জকে সে রেজিস্ট করে। তো আমি যদি আহ, এখানে পেলাম যে কিছু সময়ের জন্য ডায়োড অফও ছিল, তো এটা যখন পজিটিভ তখন তো ডায়োড অন। ঠিক আছে, ডায়োড অন, এপাশ দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে আউটপুট ভোল্টেজ পাচ্ছি। কিন্তু যখন ডায়োড নেগেটিভ, সরি ভিএস সাইন ওমেগা টি, অর্থাৎ ইনপুট যখন নেগেটিভ, তখন তো ডায়োড অফ। তো ডায়োড অফ হইলে এখানে তো কারেন্ট থাকবে না, আইডি জিরো পাওয়া যাবে। কিন্তু এইদিকে আবার ইন্ডাক্টর কারেন্ট সাথে সাথে জিরো হয় না, অর্থাৎ এই ইন্ডাক্টর এই ডায়োডকে কিছু সময়ের জন্য ফোর্স করবে অন রাখতে, কারণ এখানে কারেন্ট ফ্লো হতেই হবে। ঠিক আছে,
অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে সে যেহেতু রেজিস্ট করে, তার মানে এখানে কারেন্ট ফ্লো হতে হবে। আর যার কারণে আমি যদি ফিগারটা দেখি, গ্রাফটা, এটার আউটপুট গ্রাফ, তো ভি আউট আমি পাবো, অর্থাৎ ডায়োড কারেন্ট আমি পাবো একেবারে যখন ইনপুট ওয়েভটা নেগেটিভে যায়, সাথে সাথেই কারেন্ট জিরো হয় না, অর্থাৎ কিছুক্ষণের জন্য সে অন থাকে, অর্থাৎ কিছুক্ষণ পরে গিয়ে জিরো হয়। আর যেহেতু ডায়োড কারেন্ট অন থাকে, তো ডায়োড কারেন্ট অন থাকলে তো আমি আউটপুট পাবো কিছু সময়ের জন্য, অর্থাৎ নেগেটিভে আমি একটা ওই যে ঠিক যতক্ষণ পর্যন্ত ডায়োড কারেন্ট পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আউটপুটে ইনপুটের একটা পোর্শন পাবো, অর্থাৎ নেগেটিভ একটা স্পাইক পাবো। তো এইটা আমি তো চাই না। আমার যদি দরকার হয় তাহলে আমার তো আসলে স্মুথিং একটা দরকার। নেগেটিভ পোর্শন তো স্মুথ করা আসলে টাফ হয়ে যায়। তো এটা আমি কিভাবে মিনিমাইজ করতে পারি? এটা মিনিমাইজ করার জন্য আমার আরেকটা, এই যে এখানে একটা ডায়োড ইউজ করা। এই ডায়োডটা কি করে? এই ডায়োডটা হচ্ছে যে পোর্শন, অর্থাৎ ইনপুট যখন নেগেটিভে যায় তখন এই ডায়োডটা অন থাকে কার জন্য? এই ইন্ডাক্টরের জন্য। কিন্তু আমি যখন এই ডায়োডটা ইউজ করব, সাথে সাথেই আসলে এই ডায়োডটা অফ হয়ে যাবে, আর এই যে ইন্ডাক্টরের কারেন্ট উইল বি গো থ্রু দিস ডায়োড। তো এই ডায়োডে যখন ইন্ডাক্টর কারেন্ট যাবে তখন আর কি এটা আমি নেগেটিভে ওই ক্লিপটা পাবো না, তখন এভারেজ ভি আউট আমি পেয়ে যাব ইজিলি। তো এই অ্যানালাইসিসটা করার, এবং এই ডায়োডকে ফ্রি হুইলিং ডায়োড বলে। হ্যাঁ, ফ্রি হুইলিং ডায়োড বলে কেন? কারণ ইন্ডাক্টর কারেন্টকে সে ফ্রিলি ফলো হইতে দেয়, এই কারণে। সো এই যে নেগেটিভে একটা স্পাইক পাচ্ছিলাম, এটা মিনিমাইজ করার জন্যই আমার আসলে ফ্রি হুইলিং ডায়োড ইউজ করা লাগে। তো আমি ফিল্টারে যে কি ফিল্টার ইউজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করে আমার সুইচিং এর কিন্তু ব্যাপারটা আসতেছে, বা এই ক্ষেত্রে মানে আমার আরো একটা ডায়োড লাগতেছে। অর্থাৎ এই অ্যানালাইসিস গুলো পাওয়ার ইলেকট্রনিক্সে করা হয়। ঠিক আছে, এখন আরেকটা কনসিডার, এটা তো গেল। এখন কনসিডার করি যে আমার ইনপুট সাইডে, অর্থাৎ যে এসি সাইড যেটা, এখানে আরেকটা ইন্ডাক্টর আছে। এখন এই ইন্ডাকটেন্স বা এলসি যেটা ফিগারে দেওয়া এলসি, এটা কি জন্য হতে পারে? এটা অনেক কারণেই হতে পারে। আমাদের নর্মাল যে ইনপুট, এই ইনপুট আমরা নেই ইউটিলিটি থেকে। ইউটিলিটি কোনটা? এই যে আমরা পাওয়ার ইউজ করি যেখান থেকে আর কি, আমাদের যে পাওয়ার আসে যেখান থেকে, অর্থাৎ এই যে পাওয়ার সোর্স বা ট্রান্সমিশন যে সোর্স গুলা, অর্থাৎ কি বলে এটা, বাংলা আসতেছে না, যাই হোক। তো এইগুলোকে ইউটিলিটি বলি আমরা, মানে এসি পাওয়ার সোর্স যেগুলো, এগুলো কিন্তু ইউটিলিটি বলি। বা জেনারেটর থেকে আমার মনে করেন পাওয়ার আসতেছে, তাহলে এখানে ইউটিলিটি হচ্ছে জেনারেটর। তো এই ইউটিলিটির ইন্ডাকটেন্স থাকতে পারে কেন? কারণ ট্রান্সফরমার ইউজ হয়। যদি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন দেখি, তাহলে সেক্ষেত্রে ওখানে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের লিকেজ ইন্ডাকটেন্স আছে। কেন? কারণ ওখানে কয়েল আছে। তারপর যদি জেনারেটর থেকে আসে পাওয়ার, তাহলে সেক্ষেত্রে জেনারেটরেও লিকেজ আসে। তারপরে লাইনেও আবার কিছু ইন্ডাকটেন্স থাকে। অর্থাৎ এটা ভ্যালিড কোন কারণে? একটা সার্কিটে ইনপুট অংশে একটা এলসি থাকা ভ্যালিড, অর্থাৎ এই ইন্ডাকটেন্সটা থাকে এবং এটার পরিমাণ খুবই কম। তো খুবই কম কিসের তুলনায়? এই পাশে আমরা ফিল্টারিং এর জন্য যেটা ইউজ করতেছি সেটার তুলনায় অনেক কম। তো সেটার তুলনায় অনেক কম, তার মানে এখন আমরা এটা সিম্পল করি একটু সার্কিটটা কিভাবে। এই সার্কিটটার এলডি যেটা, অর্থাৎ ফিল্টারিং এর জন্য যে ইন্ডাক্টরটা ইউজ করা হয়েছে, এটা আমরা ধরে নিব ভেরি ভেরি লার্জ। তো লার্জ হইলে সব থেকে রিপল ফ্যাক্টর যেটা আমরা জানি, রিপল যেটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে রিপল হয় কেন? রিপলটা কি আসলে? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর চার্জ ডিসচার্জের কারণে যে ভেরিয়েশনটা দেয়, এটা হচ্ছে রিপল। তো এটা কমানো হয় মূলত এই ভ্যালু দিয়ে। মনে করেন লার্জ ইন্ডাক্টর বা লার্জ ক্যাপাসিটর ইউজ করলে আমরা কম রিপল পাই। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ আর ইন্ডাক্টরের ক্ষেত্রে রিপল কারেন্ট আর কি। তো এই ক্ষেত্রে আমি যদি এই এলডিটা অনেক লার্জ ধরি, যে ফার ফার গ্রেটার দেন এলসি, তাহলে এই সার্কিটটার এই অংশটা, এই যে এল এবং এই অংশটাকে আমি সেকেন্ড ছবি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি একটা একটা কারেন্ট আইডি দ্বারা, অর্থাৎ একটা কনস্ট্যান্ট কারেন্ট দ্বারা। যেহেতু লার্জ, লার্জ মানে কি? এখানে রিপল কম, আর রিপল কম মানে এখানে একটা কারেন্ট সোর্স হিসেবে এই অংশটাকে রিপ্রেজেন্ট করতে পারি। রিপল কম মানে কনস্ট্যান্ট কারেন্ট, আর একটা কারেন্ট সোর্সের কাজই কি? একটা কনস্ট্যান্ট কারেন্ট দেওয়া।
সুতরাং এটাকে আমরা এই সার্কিট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা হচ্ছে সিম্পলিফিকেশনের জন্য। এখন এইখানে আছে দুইটা ডায়োড, এটা অ্যানালাইজ করব কি করে? এটা অ্যানালাইজ করব কি করে? এটা অ্যানালাইজ করতে এখানে চারটা স্টেট হতে পারে, যেহেতু দুইটা ডায়োড, অর্থাৎ ডায়োড D1 অন D2 অন, অথবা D1 অন D2 অফ, এবং D1 অফ D2 অন, অথবা দুইটা D1 D2 অফ, অর্থাৎ চারটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি এটা অ্যাজিউম করব কিভাবে? তাহলে প্রথমে আমার যে কোনো একটা অ্যাজিউম করে যেতে হবে, যে আমরা ধরলাম D2 কন্ডাক্টিং, অর্থাৎ D2 অন আর D1 অফ, যেখানে ভিএস সাইন ওমেগাটি গ্রেটার দ্যান 0, অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি ধরলাম এই ডায়োডটা অন আর এই ডায়োডটা অফ। তাহলে হোয়াট হ্যাপেন্স হোয়েন ভিএস সাইন ওমেগাটি ক্রসেস 0, অর্থাৎ ভিএস সাইন ওমেগাটি যখন নেগেটিভ থেকে পজিটিভে যাবে তখন কি হবে? ডি অন অফ ইজ নট লঙ্গার ভ্যালিড। কারণ কি? যখন এটা পজিটিভ এসে যাবে, বাট এটা যেহেতু অফ ধরছি, তো অফ ধরা মানে এখানে একটা পজিটিভ ভোল্টেজ থাকবে, কিন্তু আমরা জানি ডায়োডের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ সম্ভব না। তার মানে ডি অন মাস্ট টার্ন অন। আবার আফটার টার্ন অন, আইঅন স্টিল ইজ 0। এখন এই যে যখনই ডায়োড এটা টার্ন অন হলো ডি অন, তখনও এই আয়ন 0 ছিল। যখন D2 অন D1 অফ ফর নেগেটিভ হাফ সাইকেল, তখন আমি দেখতেছি কি এখানে I2 আছে, এখানে আয়ন 0। কিন্তু যখন এটা পজিটিভ হাফ সাইকেলে যাবে ইনপুটটা, তখন আমি দেখলাম যে এখানে পজিটিভ ড্রপ হয় ভোল্টেজ, অর্থাৎ যেটা পসিবল না। সুতরাং D1 অবশ্যই অন হতে হবে, আর D1 অন হইলে এখানে কারেন্ট আয়ন পেতে হবে। কিন্তু এখানে ইন্ডাক্টর আছে একটা, আর আমরা জানি ইন্ডাক্টর ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে রেজিস্ট করে, অর্থাৎ এখানে যে শুরুতে কারেন্ট 0 ছিল ওই 0ই রাখতে চায়। তো 0ই রাখতে চাইলে আমার ডায়োড তো অন থাকতে পারে না, মানে বাট এই যে ডায়োড অন থাকতে পারে না, কিন্তু আমার এই অ্যাজাম্পশনের হিসাবে বলতেছি ডায়োড অন, কিন্তু কারেন্ট 0। তো আবার যেহেতু কারেন্ট 0, তার মানে কি এখানে D2 এখনো অন আছে, কারেন্ট তো আমার কোনো এক দিক দিয়ে যেতে হবে, তাই না? তার মানে D2 স্টিল অন। তাহলে D1 অন হওয়ার পরেও এটা অন আছে, অর্থাৎ এই যে ব্যাপারটা, অর্থাৎ ইনপুট নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভে যাওয়ার ক্ষেত্রে আমার দুইটা ডায়োডই আসলে অন থাকতেছে। তো সেক্ষেত্রে কি হবে? আর এই ব্যাপারটাকে বলে কমুটেশন। কমুটেশন বলতে যখন স্টেট চেঞ্জ হয়, অর্থাৎ কমুটেশন মিনস টু সুইচ অর ট্রাভেল বিটুইন পয়েন্টস। ঠিক আছে? এই কমুটেশন স্টেটে আসলে মাল্টিপল ডিভাইস অন থাকতে পারে, অর্থাৎ বোথ ডিভাইস এই ক্ষেত্রে কিন্তু অন থাকতেছে। কেন অন থাকতেছে? এই যে একটা ইন্ডাকটেন্স থাকার কারণ। তো যেহেতু ইন্ডাকটেন্স থাকছে, তাহলে সেই ক্ষেত্রে আমার আয়ন কত? এই ক্ষেত্রে আমি আয়ন হিসাব করতে চাচ্ছি। তো আয়ন মানে কি? যেহেতু ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্স আয়ন যেটা আইডিউ, এটা এই আইসিইউ সেটা, অর্থাৎ এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, এটা যদি হিসাব করি তাহলে আমরা এই যে সূত্র বসায় ভিএস সাইন ওমেগা টি, কারণ আমরা জানি এলসি ইকুয়াল ডিআই ডিটি, ভিএস সাইন ওমেগা টি, এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমি আই পেয়ে যাই, যেটা হচ্ছে আয়নের সমান। হ্যাঁ, তো আয়ন পাই হচ্ছে এটা, এই যে কস ওমেগা টি। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল পর্যন্ত, এই আয়ন পর্যন্ত, অর্থাৎ দিস ইজ ভ্যালিড আনটিল সাম ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ওমেগা টি ইকুয়াল টু ইউ, অর্থাৎ এই ওমেগা টিকে আমি ইউ ধরলাম। ইউ ধরলে আমার ইকুয়েশনটা লেখা যায় এইভাবে: হোয়েন দ্য কারেন্ট থ্রু D2 রিসেটস 0, আয়ন ইকুয়াল টু আইডি। এক্ষেত্রে আয়ন যেটা ওইটাই আইডি, মানে এই ক্ষেত্রে ডায়োড আইডি হচ্ছে এটা। যাই হোক, তো এই যে অ্যাঙ্গেল, একটা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত আমার ডায়োড, দুইটা ডায়োডই অন থাকতেছে। তো যেহেতু দুইটা ডায়োড অন, তাহলে এখানে কি হবে? আসলে আমার আউটপুট কত পাবো? এখন পিরিয়ডিক স্টেট, পিএসএস বা পিরিয়ডিক স্টেডি স্টেটে আমার ভিএল কত? 0। ঠিক আছে, ভিএল বা এটার যে এটা 0। এখন যখন আমি আহ, এই কইছে এটা, এই যে কমিউটেশন ইন্টারভ্যাল, অর্থাৎ যখন দুইটা ডায়োডই অন, আসলে তখন যেটা হয় সেটা হচ্ছে, এই ফিগারে আসলে আমি আরো ক্লিয়ার বলতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে,
আমার যখন এই যে ক্রসিংটা হচ্ছে, অর্থাৎ এর আগেরটা কি নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ জিরোর আগে আমি নেগেটিভ চিন্তা করতে পারি। অর্থাৎ যখনই নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছে আসলে আমার মাল্টিপল ডিভাইস, অর্থাৎ এই ক্ষেত্রে দুইটা ডায়োডই অন থাকতেছে। অন থাকার মানে হচ্ছে আমার এইখানে এনার্জি বা কারেন্ট হচ্ছে আসলে একে অপরের সাথে আদান প্রদান হয়। ও আউটপুটে কোনো অবদান রাখতে পারে না। তো অবদান রাখতে পারে না মানে এই সময় আসলে এই যে ভিএক্স অর্থাৎ এটা জিরো আসে। তো যেহেতু জিরো, তার মানে আমি কিছুক্ষণ যাবত এই যে এই ভিএক্স অর্থাৎ এই নোডের অ্যাক্রসে আমি জিরো পাবো। অর্থাৎ ইউ পরিমাণ, কতক্ষণ পরিমাণ, ওই যে কস ওমেগা টি অর্থাৎ ইউ পরিমাণ, ইউ অ্যাঙ্গেল পরিমাণ আমি জিরো পাবো। এর অর্থ আয়ন এবং আই টু আমি যদি হিসাব করি, অর্থাৎ ইউ পরিমাণ পর্যন্ত আয়ন আসলে আমার আইডি কি পাওয়ার কথা ছিল, একটা কনস্ট্যান্ট আইডি, যেটা এই যে এলসির মধ্য দিয়ে যেটা দিয়ে যাচ্ছে এটা আয়ন আইডি সমান হওয়ার কথা ছিল। কিন্তু আসলে আমি কি পাবো এখানে, আয়ন আস্তে আস্তে একসময় জিরো হবে পজিটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেলে আই টু ম্যাক্সিমাম হবে, বাট অ্যাট এ অ্যাঙ্গেল অফ ইউ, অর্থাৎ একটা অ্যাঙ্গেল যাওয়ার পরে, কার কারণে, এই যে ইনহেরেন্ট রিয়াক্ট সরি একটা ইন্ডাকটেন্স থাকার কারণে। আর এই যে ব্যাপারটা, তাহলে এই ক্ষেত্রে কি হয় আসলে, যেহেতু আয়ন আই টু এইভাবে ভ্যারি করতেছে এবং ইউ অ্যাঙ্গেল পর্যন্ত, তো এই ক্ষেত্রে কি হয়, এটার যদি আমি এই যে ভি আউট সমান যে ইকুয়েশনটা পাই, সেটা হচ্ছে আসলে ভিএস বাই পাই ওয়ান মাইনাস এত এত। এখানে আমি যদি আইডি বৃদ্ধি করি, এই যে ইকুয়েশনে আমি যদি দেখি আইডি যদি বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে ভি আউট কমে যায়। অর্থাৎ এই যে ব্যাপার অ্যাট ওপেন সার্কিট উইকে অ্যাজ দ্য কারেন্ট ইনক্রিজেস ভি আউট ড্রপস। আর এই যে ফ্যাক্টরটা, এটার নাম বলে লোড রেগুলেশন, যেটা আসলে আমরা চাই না। আমরা অলওয়েজ কি, আমরা চাই হচ্ছে একটা কনস্ট্যান্ট আউটপুট, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ লোড। আমি লোড যাই দেই না কেন, আমার কনস্ট্যান্ট আউটপুট চাই। তো এই যে কমিউটেশন থাকার কারণে এবং এই যে ইন্ডাকটেন্স বা এসব থাকার কারণে আমাদের দেখা যায় যে অনেক সময় এখানে একটা পোর্শন আমরা পাই না, ভিএক্স আমরা পাই না। তো এটা আমরা চাই না। এখন যদি এই কমিউটেশনটা না থাকতো, এই সরি এই এলসি যদি না থাকতো, তাহলে এই ইকুয়েশন কি দাঁড়ায়, তখন কিন্তু জাস্ট ভিএস বাই পাই হইতো, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম। এই যে এখানে এটা এইটা এই ক্ষেত্রে কিন্তু ভিএস বাই পাই পাবো। এই যে আউটপুটটা এটা আসলে ভিএস বাই পাই, কারণ এখানে ইনপুটে কোনো এ নাই, ইন্ডাকটেন্স নাই। তো না থাকার কারণে ভি আউট আসলে এক্স্যাক্টলি এটার এভারেজটা। কিন্তু আর আউটপুটের যে ফিল্টারের যে ইন্ডাকটেন্স, ওটা আমরা করছিলাম, নালিফাই করছিলাম হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড দিয়ে। কিন্তু যখনই আসলে ইনপুট সাইডে বা এসি সাইডে যখন একটা ইন্ডাক্টর থাকে বা ইন্ডাকটেন্স থাকে, সেক্ষেত্রে আমরা একটা পোর্শন পাই যেখানে, যার কারণে ইনপুট আউটপুট কারেন্ট বেড়ে গেলে, ওই কারেন্ট বেড়ে গেলে আমার কি বলে ভোল্টেজ ড্রপ করে। তো উইথ কারেন্ট ইনক্রিজেস বা লোডের উপরে ডিপেন্ড করে, আর এটাকে বলে লোড রেগুলেশন। তো এটা যদি আমি এই সার্কিট থেকে এই ওয়েব ফর্ম থেকে দেখি, তাহলে দেখবো যে যখন ওপেন সার্কিট, এই যে এটা যখন ওপেন সার্কিট, তখনই একমাত্র আমি এক্স্যাক্টলি ইনপুটের সমান আউটপুট পাই। ওপেন সার্কিট মানে আইডি জিরো। তো আইডি জিরো হইলে, আইডি জিরো যখন, তখন পাই ভিএস বাই পাই। কিন্তু যখন আর কি এটা সাথে সাথে আইডি বাড়ার সাথে সাথে দেখেন ভিএস, এই যে ভিএক্স কমতেছে, তার মানে কোন স্লোপে, এই যে ওমেগা এলসি বাই টু পাই, যেটা আসতেছে কার কারণে, এই ইন্ডাকটেন্সের কারণে। অর্থাৎ আমরা অ্যানালাইসিস মেথডে বা অ্যানালাইসিস করতে গেলে, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যানালাইসিস করতে গেলে আমাদের এই যে লিকেজ ইন্ডাকটেন্স এটাও কনসিডার করতে হয়। সো এই যে অ্যানালাইসিসটার মেন পয়েন্ট হচ্ছে এসি সাইড রিয়াক্টেন্স, রিয়াক্টেন্স বলতে ইন্ডাকটেন্স আর কি, বা ইন্ডাক্টর থাকা, ইন রেকটিফায়ার সার্কিট ইন্ট্রোডিউসেস এ কমিউটেশন ইন্টারভাল ডিউরিং হুইচ মাল্টিপল ডিভাইসেস আর অন। এটা থাকার কারণেই আমার দুইটা ডায়োডই কিছু সময় ধরে অন থাকতেছে, যার কারণে আমি কিছু লস হচ্ছে ভিএক্স, আর যার কারণে আউটপুটের লোডের সাথে আউটপুট ভেরি হচ্ছে। আর এই কমিউটেশন পিরিয়ড কজেস দ্য আউটপুট টু বি হেল্ড লো ডিউরিং কমিউটেশন। দ্য লঙ্গার দ্য কমিউটেশন দ্য লোয়ার দ্য আউটপুট ভোল্টেজ। অর্থাৎ এটা আমাকে মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। এখন আসি একটা জিনিস, পাওয়ার ফ্যাক্টর। এটাও হাই পাওয়ার ফ্যাক্টর। আমরা মার্কেটে যদি ফ্যান বা এসব কিনতে চাই,
হ্যাঁ, দেখবেন লেখা থাকে পাওয়ার ফ্যাক্টর এত। এমনি ফ্যান, এই যে টেবিল ফ্যান বা এই ফ্যান কিনতে গেলে দেখবেন বক্সে লেখা থাকে পাওয়ার ফ্যাক্টর এত। তো এই পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি আসলে, এবং এটা কেন আমাদের স্টাডি করা জরুরি পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে, কেন জরুরি? আমি মনে করেন একটা এসি প্লাগ ইন করলাম, মানে এসি সোর্সে একটা রেজিস্টর প্লাগ ইন করলাম। সেক্ষেত্রে আমার কিরকম হবে সার্কিটটা? এখানে আছে ফিউজ, এখানে আছে ওয়্যার, আর এখানে হচ্ছে রেজিস্টিভ লোড, যেটা রেজিস্টিভ লোড আর কি, আর এদিকে ইনপুট সাইন ওয়েভ। আচ্ছা, এটা ভিএল বলতে আর এল এর ভিএল আর কি, আর এখানেও ভিএল হয়ে গেছে দুইটা, এটা এল এর ভিএল। যাই হোক, তো লোডের ভিএল আর কি। তো এই ক্ষেত্রে কি হবে, এখন আমরা সবাই জানি যে এই ফিউজ কেন ইউজ করা হয়। এটা মনে হয় আমরা সবাই জানি যে ফিউজ কেন ইউজ করা হয়। ফিউজ আসলে ইউজ করা হয় কিন্তু আমাদের ইকুইপমেন্টকে বাঁচানোর জন্য না। আসলে এই যে ওয়্যার আছে এই ওয়্যারকে বাঁচানোর জন্য। ঠিক আছে, ফিউজ আসলে ইউজ করা হয় এই ওয়্যারকে বাঁচানোর জন্য। এটা কিন্তু ইসের কারণে ইউজ করা হয় না, সার্কিটের, মানে আমরা যে ইকুইপমেন্ট ইউজ করতেছি, সাপোজ এই লোড রেজিস্টরটা হচ্ছে আমাদের ফ্যান বা বাল্ব। হ্যাঁ, তো এই ফিউজ যদি এটাকে বাঁচানোর জন্য হতো, আসলে যদি এখানে কোনো কারণে হাই কারেন্ট হয়, ড্র হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এই সার্কিট, এই ফিউজ তো আগে থেকে হয় না, এই ফিউজটা আসলে ওয়্যারটার জন্য, কারণ কোনো কারণে যদি হাই কারেন্ট চলে আসে এটা তো অটোমেটিক্যালি গেল, তাই না? তো এটা আসলে সার্কিটের যে ওয়্যার আছে, ওয়্যারিং আছে, এগুলোকে বাঁচানোর জন্য ফিউজ ইউজ করা হয়। আর ইকুইপমেন্টে আলাদা থাকতে পারে ফিউজ বা এসব। যাই হোক, ওটা মেন পয়েন্ট না। তো এখানে আমার রেজিস্টিভ লোড ইউজ করা হয়েছে। তো লোড যদি রেজিস্টিভ হয়, তো আমার যে ইনপুট হচ্ছে ভিএস সাইন ওমেগা টি, এই ক্ষেত্রে আউটপুট পাওয়ার আমার কত? আই স্কোয়ার আর এল। এবং এটার যদি আমি এভারেজ নেই, যেখানে নেগলেক্টিং আর ওয়্যার, এটাকে নেগলেক্ট করা হয়েছে, নেগলেক্টিং আরো। এখন এখানে যদি এভারেজ নেই, তাহলে এভারেজ নিলে আমরা পাবো হচ্ছে আসলে আই স্কোয়ার আর এম এস। আমরা কি জানি যে এসির এই আর এম এসটা কি আসলে ডিসি ইকুইভ্যালেন্ট। তো এভারেজ করলে আই আর এম এস স্কোয়ার আর এল, এটা আমরা পাই। এখন এই ক্ষেত্রে ঠিক আছে যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, যেখানে আইটা হচ্ছে আর এম এস আর। আর এই রেজিস্টিভ লোড না থেকে যদি শুধুমাত্র ইন্ডাক্টর প্লাগ ইন করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার আই আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি বাই এল ডিটি। এটা তো জানেন যে ভিএল ইকুয়াল টু ডিআই ডিটি, সুতরাং ইন্টিগ্রেশন করলে আমরা আই পেয়ে যাই ভি বাই এল ডিটি, যেখানে ভি হচ্ছে ভিএস, এটা সাইন ওমেগা টি। তো ভিএস সাইন ওমেগা টি রে ইন্টিগ্রেশন করলে এটা পাই ভিএস বাই ওমেগা এল কজ ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার কত? এই ক্ষেত্রে পাওয়ার বা এভারেজ পাওয়ার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই যে আহ, মানে আই ইন্টু ভি। তো ভি এখানে কত? ভি এর সাইন ওমেগা টি, আর আই পেলাম হচ্ছে এটা। তো এই দুইটা গুণ করলে আমরা আসলে এখানে এ পাই। এখন এটা 0 থেকে 2 পাই, কারণ আমাদের পিরিয়ডিক স্টেডি স্টেটের ব্যাপার আছে, বা যে কোনো একটা সাইকেলের জন্য তো হিসাব করলেই হচ্ছে। এখন এই যে এখানে প্রোডাক্ট আসে একটা সাইন ওমেগা টি, কজ ওমেগা টি, ডি ওমেগা টি, এটা যদি হিসাব করা হয় ভি আর আই দিয়ে করলেই হবে জাস্ট। হ্যাঁ, কিন্তু এই যে সাইন ওমেগা টি এবং কজ ওমেগা টি, এটার প্রোডাক্ট, আবার এটার প্রোডাক্টকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাই 0। কেন 0? এটাকে বলে অর্থোগোনালিটি। অর্থাৎ সেম ফ্রিকোয়েন্সির সাইন এবং কজ গুণ করলে আমরা পাই 0, কারণ দে আর অর্থোগোনাল টু ইচ আদার। অথবা সাইন, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সাইন যদি আমি ইন্টিগ্রেট করি একটা ওভার এ পিরিয়ড, সেক্ষেত্রেও 0, কারণ এটাকে বলে অর্থোগোনাল, দে আর অর্থোগোনাল টু ইচ আদার। সাইন অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি তারাও 0, অর্থোগোনাল, তারাও পরস্পরের অর্থোগোনাল। এবং সেম ফ্রিকোয়েন্সি সাইন অ্যান্ড কস দে আর অলসো অর্থোগোনাল। আর অর্থোগোনাল হইলে ওভার এ পিরিয়ড ইন্টিগ্রাল হচ্ছে 0 হয়। এটা ম্যাথমেটিক্যাল আর কি, পিওর ম্যাথমেটিক্স। তো এটা যদি হয়, তো আমরা ইন্ডাকটিভ লোড দেওয়ার ক্ষেত্রে দেখলাম যে এভারেজ পাওয়ার 0, কিন্তু কারেন্ট আমি আছে, যেখানে আমি একটা দেখছি যে আই ইকুয়াল ভিএস ওমেগা এল কজ ওমেগা টি, অর্থাৎ কারেন্ট কিন্তু আছে। তো আমি দেখতেছি যে সোর্স আমার এখানে ভিএস সাইন ওমেগা টি, এ পাশ দিয়ে কারেন্ট আসতেছে, কিন্তু
এইখানের এভারেজ পাওয়ার আমি পাচ্ছি 0। অর্থাৎ while no average power is drawn there is instantaneous power and RMS current drawn। অর্থাৎ এখানে আমি আরএমএস কারেন্ট বা এসি কারেন্ট যেটাই, এই কারেন্ট আমার আসতেছে, কিন্তু এভারেজ পাওয়ার 0। এর অর্থ কি দাঁড়ায়? রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমার কারেন্ট ছিল, আরএল ছিল, আমি এভারেজ পাওয়ার একটা পাচ্ছিলাম, এবং এটা এক্স্যাক্টলি এই যে সোর্স যে পরিমাণ পাওয়ার দিচ্ছে সেটারই সমান, যদি রেজিস্টিভ লোডটা আমি এই ওয়্যারের রেজিস্ট্যান্স আমি নেগলেক্ট করি। কিন্তু ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমার ওয়্যারের রেজিস্ট্যান্স নেগলেক্ট করলেও একটা কারেন্ট সে ড্র করতেছে, যার কারণে একটা সে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ড্র করতেছে, কিন্তু এভারেজ পাওয়ার লোডে সে দিচ্ছে 0। এর অর্থ কি? অর্থাৎ আমি সোর্স থেকে পাওয়ার নিচ্ছি কিন্তু লোডে কিছু দিচ্ছি না, মানে পুরোটাই ওয়েস্ট হচ্ছে। আর এই যে মেজরটা, অর্থাৎ এই যে ওয়েস্ট হচ্ছে আবার কোথাও লাগতেছে, এইটা মেজর করার, অর্থাৎ আমি সোর্সকে কিভাবে ইউটিলাইজ করতেছি সেটা মেজর করার ব্যাপারটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আমি যখন একটা ফ্যান কিনলাম বাজার থেকে বা ফ্যান তৈরি করলাম, তো ফ্যান তৈরি করা মানে ওখানে কয়েল থাকবে, কয়েল থাকলে ইন্ডাকটেন্স থাকবে, হ্যাঁ, বা যেটাই হোক, অর্থাৎ আমার সার্কিটে ইন্ডাকটেন্স থাকতে পারে। আর ইন্ডাকটেন্স থাকলে বা ইন্ডাক্টর ইউজ করলে আমার পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে যাচ্ছে, সরি, এভারেজ পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি লোড সোর্স থেকে এনার্জি ড্র করতেছি, বা সোর্স থেকে আমি এনার্জি নিয়ে আসতেছি ইউটিলিটি থেকে, কিন্তু লোডে আমি কিছুই দিচ্ছি না। এর অর্থ কি? পুরোটাই ওয়েস্ট। এখন এটা আসলে যাচ্ছে কোথায়? এটা আসলে আবার ব্যাক টু সোর্সে চলে যায়, কারণ ইন্ডাক্টর একটা কি করে, ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড হিসেবে এনার্জি স্টোর করে এবং সেটা আবার সে সোর্সে দিয়ে দেয়। তো এটা আসলে এই এনার্জিটা মূলত হয় যে, এই যে কি বলে, এটা মূলত ইনপুট এবং আউটপুটের মধ্যে যাওয়া আসা করতে থাকে। এটা আসলে ইউজ হয় না অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি কোনো কাজ করে না। সুতরাং এটা কমানো জরুরি। তো এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা হিসাবটা আসে। পাওয়ার ফ্যাক্টর কি? পাওয়ার ফ্যাক্টর আসলে রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার কি? ভিআরএমএস ইন্টু আইআরএমএস। এই যে নিচে যেটা থাকে এটা বলে ভিআরএমএস ইন্টু আইআরএমএস। আর রিয়েল পাওয়ার বলতে এভারেজ যে পাওয়ারটা আর কি, where এই যে P represents the real power and VRMS represents the apparent power। অ্যাপারেন্ট পাওয়ার বলতে যে টোটাল পাওয়ারটা আমি বা এনার্জিটা আমি ড্র করতেছি সোর্স থেকে। সাপোজ এখানে আমার একটা রেকটিফায়ার আছে, এখন এর মধ্যে ইন্ডাক্টর বা এসব আছে আর কি, হ্যাঁ। আর এই পয়েন্টে আমি হিসাব করতেছি যে আমি সোর্স থেকে কি পরিমাণ পাওয়ার নিচ্ছি আর লোডে কি পরিমাণে দিচ্ছি। তো যদি আমার শুধুমাত্র রেজিস্টিভ লোড হয় সেক্ষেত্রে এভারেজ পাওয়ার আমি হিসাব করছিলাম ভিআরএমএস আইআরএমএস, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অন হয়ে যায়। আপনি সোর্স থেকে কারেন্ট ড্র করতেছেন, অর্থাৎ 100% এনার্জি নিচ্ছেন, কিন্তু লোডে আপনি 50% দিচ্ছেন। তার মানে আপনার যে মিটার আছে বা বাড়িতে, বা যারা সেটা তদারকি করে, এই যেমন ডেস্কো বা যাই হোক, ডেস্কো, তারপরে ডিপিসি যে ডিসি যেটা আছে, এরা যারা, তারা কিন্তু আপনাকে ওই 100% এনার্জির জন্য জরিমানা করবে, কিন্তু আপনি ইউজ করছেন মাত্র 50%। তো এখানেই মূলত পাওয়ার ফ্যাক্টরটা ইউজ করা হয়, যে আপনি কি পরিমাণে এনার্জি নিচ্ছেন আর কি পরিমাণ লোডে দিচ্ছেন, এবং এটা ডিপেন্ড করে আপনার লোড রেজিস্টিভ নাকি ইন্ডাকটিভ না কিসের উপরে। তাই পাওয়ার পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইনের ক্ষেত্রে আমাদের আসলে পাওয়ার ফ্যাক্টর স্টাডি খুবই জরুরি, হ্যাঁ। তো এই সার্কিটের ক্ষেত্রে আমি ধরলাম যে এই আইটি, হ্যাঁ, এই আইটি, তো এই আইটি বা আয়ন যেটাই বলি, এটা একটা কারেন্ট ড্র করতেছে কোথা থেকে? সোর্স থেকে। এবং ওইটার ক্ষেত্রে এভারেজ পাওয়ার যদি হিসাব করি, আসলে যেখানে আমি পাই এইরকম একটা ব্যাপার যে ভিএস আইঅন টু কস ফাই, যেখানে ভিএস বাই টু আইঅন বাই টু, এটা করলে কি পাই? ভিএস বাই টু মানে ভিএস আর এম এস, আয়ন বাই টু মানে আয়ন আর এম এস কস ফাই অন। তো এটাকে বলে মূলত একটা, এই যে
তো যদি এটা এমন হয় যে এই যে ভিএস আরএমএস আর এদিকে এটা পাওয়ার ফ্যাক্টরে বসাই, এই জিনিসটা অর্থাৎ এভারেজ পাওয়ারটা যদি এই পাওয়ার ফ্যাক্টরে বসাই, তাহলে সেক্ষেত্রে এই ভিআরএমএস ভিআরএমএস কেটে যায়। এটা এমন হইতে পারে যে আইআরএমএস আরএমএস কেটে গেল, বাট সেক্ষেত্রে ভিআরএমএস আর ভিআইআরএমএস থাকবে। এখানে এই যে ফ্যাক্টর গুলো, এগুলোকে মূলত বলে হচ্ছে, একটা হচ্ছে ডিস্টরশন ফ্যাক্টর যেটা আইআরএমএস বাই আরএমএস, আর কস ফাই যেটা বলে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। এখন এই দুইটা ফ্যাক্টর হচ্ছে দুইটার জন্য দায়ী। একটা হচ্ছে আমি কি পরিমাণে ইউটিলিটি থেকে কি পরিমাণে এনার্জি নিচ্ছি, আর আমার কারেন্টের যে হারমোনিক আছে, অর্থাৎ এই যে ইন্ডাক্টর বা এগুলো ইউজ করার কারণে আমি তো আসলে কনস্ট্যান্ট পাচ্ছি না, এখানে একটা হারমোনিক্স পাচ্ছি, হায়ার অর্ডার হারমোনিক্স পাচ্ছি। ওই হারমোনিক্স গুলোও আসলে রিয়াল পাওয়ারে কোনো কন্ট্রিবিউট করে না। তো যেহেতু কন্ট্রিবিউট করে না, সেটা তো আসলে আমার এনার্জি হিসেবে কাউন্ট হবে না। তো এটা হচ্ছে কেডি দ্বারা, যে আমি কি পরিমাণ নিচ্ছি আর কি পরিমাণে কারেন্ট ইউজ করতেছি, আইওন আর এম এস এক্ষেত্রে। এটা হচ্ছে ডিস্টরশন ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কে থেটা, ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, যে আমি কি পরিমাণ সোর্স থেকে নিচ্ছি আর আমার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স, যেটা ফাই অন, এই ফাই অন ফেজ ডিফারেন্স, এটা কি পরিমাণে, যদি এটা যত কম হবে, অর্থাৎ ফাই অন যত কম হবে, এর মানে কি ভোল্টেজ এবং কারেন্ট প্রায় কাছাকাছি, তাই না? রেজিস্টিভের ক্ষেত্রে কি ভোল্টেজ এবং কারেন্টের ফাই অন জিরো, তাই না? তো রেজিস্টিভের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে একই ফেজে থাকে, যার কারণে এটা পুরো রেজিস্টিভ, অর্থাৎ এখানে কোনো এনার্জি লস হয় না, পুরোটাই লোডে ইউজ হয়। তো এটা দুইটা ফ্যাক্টর দিয়ে মূলত পাওয়ার ফ্যাক্টর হিসাব করা হয়, একটা ডিস্টরশন ফ্যাক্টর, একটা ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর ডিজাইন, মানে পাওয়ার ইলেকট্রনিক্স ডিজাইন করার ক্ষেত্রে আমাদের আসলে এই ব্যাপারগুলোই নজরে রাখা উচিত, যে আমার লোডে কি কি সার্কিট আছে বা কি কম্পোনেন্ট আছে, আমার অ্যানালাইসিস কিসের বেসিসে করা উচিত, এবং পাওয়ার ফ্যাক্টরও আমাদের চিন্তা করা উচিত, বিকজ পাওয়ার ফ্যাক্টর গিভস দ্য মেজার অফ হাউ মাচ ইউ আর টেকিং এনার্জি ফ্রম ইউটিলিটি অ্যান্ড গিভিং ইট টু লোড। সো এটা একটা মেজার করে। সো পাওয়ার ফ্যাক্টর যত হাই হবে তত বেটার, কারণ যদি চিন্তা করি যে এফিসিয়েন্টলি আমি আউটপুটে কি পরিমাণে লোডে কি পরিমাণে এনার্জি এফিসিয়েন্টলি পাস করতেছি, সেই শুরুটা যে ডিসি টু ডিসি কনভার্টার, যেটাকে আমি বলতেছিলাম বাক কনভার্টার। হ্যাঁ, তো এরকম অনেক কনভার্টার আছে, বাক আছে, বুস্ট আছে, চাক আছে, বাক বুস্ট কনভার্টার আছে। হ্যাঁ, তারপর ইনভার্টার, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের আছে। তো এইগুলো স্টাডি করতে আমার বেসিক যে নলেজ গুলো লাগবে, আসলে মাথায় রাখা লাগবে, অর্থাৎ একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করতে যে যে জিনিসগুলো মাথায় রাখা লাগবে, সেটার মূলত একটা ওভারঅল সিম্পলি একটা ধারণা দেওয়ার চেষ্টাই ছিল এই লেকচারটা আমার। আহ, আর এটাই হচ্ছে শেষ আজকে। হ্যাঁ, সো এখানে যে বইগুলো ইউজ করা হয়েছে, এটা রেফারেন্স, এবং এমআইটির মেইনলি হচ্ছে এমআইটি ওপেন কোর্স লেকচার নোটটা ইউজ করা হয়েছে। আর এই বইয়ের কিছু কিছু অংশ নেওয়া হয়েছে আর কি। তো হার্ট, এরিকসন, হ্যাঁ, তারপরে রশিদ, মোহন, এগুলো আর কি। সো এটাই ছিল আমার আজকের লেকচার। আর আমি এটার উপরে, স্যার বলছিলেন আর কি, এটার উপরে টার্ম পেপার দেওয়া। তো টার্ম পেপার আমি দিয়ে দিব, যেটা আসলে আমাদের সবার জন্য, আমার নিজেরও লেখা লাগবে। সো এটা আমি দিয়ে দিব। তো থ্যাংক ইউ আর কি, কারোর কোনো কোশ্চেন থাকলে। আর স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ চাঁদ। আমার অনেকক্ষণ ক্লাস নিছো তো, প্রায় তো 1 ঘন্টা 20 মিনিট। জি স্যার, 1 ঘন্টা। এখন কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসে একসাথে 3 জন পিএইচডি স্টুডেন্ট আছে আমার। ওয়াও। থ্যাংক ইউ দেবপ্রসাদ। তোমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা খুব ভালো ছিল। তোমার ইনিশিয়াল জাস্ট ইন্ট্রোডাক্টরি বিভিন্ন ইয়েগুলোকে আহ, আহ, মানে অ্যানালাইসিসটা ভালো ছিল। এরপরে হয়তো আরো আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের যে বিভিন্ন ডিভাইসগুলো, যেমন হ্যাঁ, হ্যাঁ। মসফেট, ফেট, তারপরে আরো বিজেটি বা এরকম বিভিন্ন ইয়েগুলো কিভাবে কাজে করে বা ইয়েটিয়া,
বাট তোমার এই এটা দিয়েই বাকিগুলো হয়তো একইভাবে অ্যানালাইসিসের জন্য খুব ফ্রুটফুল বা হেল্পফুল হবে আর কি। এগুলো হয়তো এক্স্যাক্টলি, আমরা মানে ডেফিনেটলি। এটাই ছিল আর কি এই ইসের উদ্দেশ্য, যে আসলে আমার পরে যে স্টাডি, মানে আমরা তো আসলে অনেক হিউজ যে কনভার্টার আছে, ইনভার্টার আছে, সবগুলোই আছে, এবং এগুলো ডিজাইন করতে কি কি পার্সপেক্টিভ মাথায় রাখা লাগে সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টাই ছিল মূলত এটা। এক্স্যাক্টলি ওগুলো ওই যে টার্ম পেপারের মধ্যে দিয়ে দিলে হয়তো আমরা নিজেরা এভাবে যখন প্রিপেয়ার করব তখন এই জিনিসগুলো কাভার করে যাবে আর কি। জি এটা জি। আমার মতামত। মোস্তফা, কোনো ইয়ে আছে? স্যার আসসালামু আলাইকুম। না ওয়ালাইকুম স্যার, আসসালাম। হ্যাঁ আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা অনেক সুন্দরই হয়েছে আর কি, যেটা আমাদের অ্যানালাইসিস জন্য বেসিক দরকার সেটা আসছে আলহামদুলিল্লাহ। কোশ্চেন নেই স্যার। ঠিক আছে। এমনি আর কারো কোনো প্রশ্ন থাকলে পরেও ইমেল করে বা যে দেবপ্রসাদের সাথেও যোগাযোগ করতে পারবেন, বা আমার সাথেও। জি তা জি, আমার মনে অলওয়েজ হয় ওকে। অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো এরপরে দেখি আরেকটা ক্লাস হয়তো হবে, ওইটা ওই যে আমার বাকি যে দুইজন স্টুডেন্ট আছে ওনারা হয়তো নিবেন। প্লাস আমি কিছু টার্ম পেপার দিয়ে দেবো। টার্ম পেপার গুলো সলভ করলেই আশা করি অনেক কিছু নলেজ হয়ে যাবে। প্লাস ওই ফাইনালের সিলেবাস আসলে ওই টার্ম পেপারের ওখান থেকেই পড়লেই চলবে আর কি। এটাই হলো কথা। যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন সবাইকে ধন্যবাদ। রেকর্ডিং আছে, রেকর্ডিংটাও হয়তো আপনাদের হেল্প হবে। জি আর স্যার। সবাইকে বলবো যাতে আপনারা মানে অন্তত পরীক্ষাটা অ্যাটেন্ড করেন। হ্যাঁ, পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। এটা খুব বেশি কঠিন হবে না আমার মনে হয়, জাস্ট ক্লাস লেকচার গুলো একটু ফলো করলে আর টার্ম পেপার গুলো ফলো করলে আপনারা পরীক্ষায় ভালো করবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। মোতাহার, দেবপ্রসাদ, গোলাম মোস্তফা। তো জি ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আসসালামু স্যার, আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।